গল্প তুমি, লেখায় লামিয়া রহমান। বাসর ঘরে আমার বয়ফ্রেন্ড সঙ্গে শারীরিক সম্পর্ক করা ছবি। আমার স্বামী হাতের সামনে দাঁড়িয়ে থাকা আমার সদ্য বিবাহ করা স্বামী। রোদ, মুখ লাল হয়ে গেছে রেগে এটা দেখে। আমার হাত পা সমানে কাঁপছে। বাসর ঘরে এই কেমন উপহার পেলাম আমি। রোদ আর সহ্য না করতে পেরে সামনে থাকা টিভি আমার দিকে ফ্লোরে ছুঁড়ে মারল। হাতের কাছে থাকা ছবির ফ্রেমটা তার উপর। আমি কানে হাত দিয়ে পিছিয়ে এলাম। তখনই আমার গালে তীব্রভাবে আঘাত পড়ল। আমি ছিটকে পড়লাম। যেখানে কোন ছেলের সাথে মেলামেশা বন্ধ ছিল, সেখানে অন্য একটা ছেলের সাথে এত ঘনিষ্ঠ মুহূর্তে সাহস কি করে হলো? চিৎকার করে সাথে আমার গলা চেপে ধরল। তার চিৎকারে আমার হৃদয় কেঁপে উঠল। আমাকে দেখে রোদ আমার হাত ধরে তুলে তার সামনে দাঁড় করালো। কি হলো বল, উত্তর দিচ্ছিস না কেন? বল, তোর মুখ বন্ধ কেন? কিসের জন্য এখন তোর মুখ বন্ধ? চিৎকার করে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, মুখে কোন কথা নেই। দম বন্ধ হয়ে আসছে আমার। এই মনে হয় গেলাম আমি। তার প্রতিটা কথায় আমি বারবার কেঁপে উঠছি। কাঁদছিস কেন? এই কাঁদছিস কেন? তুই তো কাঁদার জন্য এমন করিসনি। তবে তুই কাঁদছিস কেন? তোর তো সুখের সময় গেছে না ওর সাথে। আমাকে ছেড়ে দিল। আবারও চিৎকার করে কথাটা বলে পাশে থাকা কাচের ফুলদানিটা ভেঙে দিল। আবারও বিকট শব্দে আমি আমার কান চেপে ধরলাম। এবার রোদের হাত অনেকটা কেটে গেল। ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আমার অনুপস্থিতিতে তোর পাকনা গজিয়েছিল না রে, তাই এসব করলি। সমস্যা নেই, তোর পাকনা কাটার ব্যবস্থা আমি করছি। তুই চিন্তা করিস না, আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তির জায়গা আমি হতে দিব না। কথাটা বলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে উল্টো দিক ফিরে বাইরে চলে গেল। ওকে থামানোর মতো অবস্থা আমার নেই। আমি ভাঙা কাচের টুকরোর মধ্যে বসে কাঁদতে লাগলাম। এগুলো কি হলো আমার সাথে? কিছু বুঝতে পারছি না। এই ভিডিওটা কে দিল? রোদ নিশ্চয়ই সব শেষ করে দিবে। ও সব তছনছ করে দিবে। ওর ভয়ানক রূপের কথা ভাবলেই অন্তরাত্মা কেঁপে উঠছে। আমি ছোঁয়া, পুরো নাম ছোয়াক্ত ছিন্দি। অনার্স প্রথম বর্ষে পড়ি। আমার মা বাবা নেই, এতিম আমি। একটা আন্টির বাসায় বড় হয়েছি। সময়ের সাথে সাথে আমার দায়িত্ব ভদ্রমহিলা আমাকে বুঝিয়ে দিয়ে সে না ফেরার দেশে চলে গেলেন। তার বাড়িতেই থাকতাম আমি। আমার সামনে যে ছিল আমার স্বামী রোদ চৌধুরী, পেশায় ইঞ্জিনিয়ার। উনি আমার জীবনে এসেছে আরো 5 বছর আগে, যখন আমি ক্লাস 10-এ পড়ি। তখন থেকে আমার জীবনে আমার বাবা আসে বাদে কোন ছেলের অস্তিত্ব আসেনি বলে চলে। গত 1 বছর সে একটা কাজে বাইরে ছিলেন। তার দেশে আসার একদিন পরই হুট করে আমাকে একদিনের মধ্যে বের করে তার ঘরে তুলে এ বিষয়ে আমার কোনো তো জানার প্রয়োজন কেউ মনে করেনি। ঘরে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিল। আমার আর বর্ষণের সম্পর্কটা কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। উনি 1 বছরের জন্য বাইরে চলে গেলে কি করে কি হয়ে গেল সত্যি করে আমি একবারও ভাবিনি যে উনি জানলে কি হবে। একে তো ছিল পাগলের মতো, এখন আরো হলো। উফ, আর কিছু ভাবতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। নির্জন রাস্তায় বিয়ের সাজে শেরওয়ানিটা পরে বহুদূর ড্রাইভ করেছে ফুল স্পিডে রোদ। একটা সময় গাড়িটা থামিয়ে বাইরে নেমে আসে। মিষ্টি শীতল বাতাস বইছে। একদম নির্জন একটা পরিবেশ। ঝিঝি করে ডাকছে ঝিঝি পোকাগুলো। রোদ বিকট এক চিৎকার দেয়, ভেতরের আগুন কোনোমতে বের হতে চাচ্ছে না। কেন করলে ছোঁয়া আমন? কেন করলে ছোঁয়া? কি ক্ষতি করেছিলাম আমি? ভালোবেসেছিলাম ছোঁয়া। বলেছিলাম কোন তৃতীয় ব্যক্তির আমাদের মধ্যে জায়গা হবে না। তুমি তাও আমাদের মধ্যে অন্য কাউকে নিয়ে এলে। কেন করলে ছোঁয়া? ভীষণ ভালোবাসি তো তোমায়। তুমি কেন বুঝো না? রোদ মাটিতে হাঁটু মুড়ে কান্না করছে আর কথাগুলো বলছে। সত্যি সবকিছু ধোঁয়াশা লাগছে তার কাছে। কেমন সবকিছু অন্ধকার। ভালোবাসা থেকে এমন প্রতারণা সে নিতে পারছে না। সকালে ভাঙা কাজ আর এলোমেলো ঘরের মধ্যে নিজেকে এলোমেলো ভাবে আবিষ্কার করে ছোঁয়া। গলাটা ভীষণ ব্যথা হয়ে আছে। ধীরে ধীরে খাট ধরে ওঠার চেষ্টা করে। খুব কষ্টে আয়নার সামনে এসে দাঁড়ায়, দেখতে পায় গালে তার বাচ্চা আঙুলের দাগ স্পষ্ট। এগুলো দেখে ছোঁয়ার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলার কোন অবস্থা নেই। ছোঁয়ার কথা শুনবার মতো কেউ নেই। পৃথিবীতে ছোঁয়ার যে আপন বলতে কেউ নেই।
আচ্ছা, যদি কাল রোদের জায়গায় বর্ষণ থাকতো তবে কি বর্ষণ এটা করতো? না, বর্ষণ আমাকে খুব বেশি ভালোবাসে। ও কখনো এমন করতো না। ছোঁয়া আবার কথাগুলো ভেবে কান্না শুরু করে। হঠাৎ তার রুমে ঠক ঠক শব্দ শোনা যায়। ছোঁয়া নিজেকে সামলে দরজা খোলে। সামনে একজন সার্ভেন্ট দাঁড়িয়ে। ম্যাম, স্যার এই শাড়ি পরে রেডি হতে বলেছে। ছোঁয়া মহিলাটার হাতে একটা শাড়ি দেখতে পায়। একটা নীল রঙের শাড়ি। ছোঁয়া সেটা সার্ভেন্টের হাত থেকে নিতে সার্ভেন্ট চলে যায়। ছোঁয়া বেশ ভালোই জানে এখন ছোঁয়া জিদ করে শাড়িটা না পরলে হয়তো আরো খারাপ কিছু হবে। তাই চুপচাপ শাড়িটা পরে গোসল করে নেয়। ঘরের ভেতরের অবস্থা দেখলে ছোঁয়ার হৃদয় বারবার কেঁপে উঠছে। কাল রাতে ভয়ানক ঘটনার কথা ছোঁয়ার মনে পড়ছে বারবার। ছোঁয়া শাড়িটা পরে আয়নার সামনে রাখা কিছু গয়না পরে নেই। আর তখন সেই সময় হাজির হয় রোদ। রোদকে দেখে অন্তরাত্মা ভয় কেঁপে ওঠে। ও ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আমার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ। আমি তাকে দেখে ফ্রিজ হয়ে গেছি। কিছুক্ষণ পর ও তাকানো বাদ দিয়ে এগোতে শুরু করলো। এবার ওর এগুলো দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমার হাত পা কাঁপতে আছে। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে ও আমার চোখে একটা কালো কাপড় বেঁধে দিলেন। কি করতে চাচ্ছে ও আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কাল রাতে ছিল কই? যাক, কাল রাতে কোথায় ছিল সেটা তো জানা যাবে না, কিন্তু এখনো কি করবে? আমার ভাবনায় অবসান ঘটিয়ে সে আমায় কোলে তুলে নিল। এবার মনে হয় জান যায় যায় অবস্থা। কোথায় নিচ্ছে আমাকে আর কেন? কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমি বুঝতে পারছি সে আমাকে কোলে করেই হাঁটতে আছে, আমি চুপচাপ তার শার্ট খামচে ধরে রেখেছি। কেন জানি না ভয় করছে অনেক। অনেকটা সময় পর মনে হলো সে থেমেছে। আমাকে নামিয়েও দিলেন। তারপর আমার পেছনে এসে আমার কানের কাছে ফিসফিস করে বললেন, রেডি তো সারপ্রাইজের জন্য? ওনার এমন কথা শুনে সত্যি মনে হচ্ছে এবার বোধ হয় আমি আর থাকছি না। আমাকে এভাবে ভয় পেতে দেখে সে আমার চোখ থেকে কালো পট্টিটা খুলে দিল। সামনে তাকিয়ে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার সামনে হাত মুখ এবং পা বাঁধা অবস্থায় পড়ে আছে বর্ষণ। ওকে ওভাবে দেখে আমার হৃদস্পন্দন থেমে যাচ্ছে। আমি রোদের হাত থেকে ছুটার চেষ্টা করি, কিন্তু রোদ আমার পিছনের ঘাড় ধরে বসে। জান, এমন লাফালাফি করছো কেন? বর্ষণের কাছে যেতে ইচ্ছে হচ্ছে বুঝি? খুব ভালোবাসো না বর্ষণকে? কেন ছোঁয়া আমাকে একটু ভালোবাসা যায়নি? কেন বাসা যায়নি আমাকে একটু ভালো? কে এতটা ভালোবাসার অধিকার তোমায় কে দিয়েছে ছোঁয়া? উনি আমার ঘাড়টাকে পেছনে থেকে খুব বিশ্রীভাবে চেপে ধরেছে। ব্যথা করছে অনেক। বুকে কিছুটা সাহস নিয়ে বললাম, ওকে ছেড়ে দিন প্লিজ, আমি ওর জীবন আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আমার কথা শুনে উনি আমাকে পেছনে থেকে আরো জোরে আমার ঘাড়টা চেপে ধরল। এত ভালোবাসা কবে থেকে জন্ম নিল ছোঁয়া? ওনার কণ্ঠ কাঁপছিল। বুঝতে পারছি তিনি হয়তো কাঁদছেন, কিন্তু আমার সে সব দিকে খেয়াল দিলে চলবে না। উনি হয়তো বর্ষণকে মেরেই ফেলবে। বর্ষণ মরলে আমার বেঁচে থাকার কোন প্ল্যানই থাকবে না। রোদ প্লিজ, আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। রোদ, শুধু ওনাকে ছেড়ে দিন। আমি কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। ভয় বুকের মধ্যে উতলা পাতা শুরু হয়েছে। উনি আমাকে জোরে ধাক্কা দিলেন, ফলে আমি গিয়ে সোজা সামনে মাঠে গিয়ে পড়লাম। উনি সোজা হাঁটতে লাগলেন বর্ষণের দিকে। আমি উঠতে যাব, কিন্তু এই ভারী শাড়ির জন্য বেঁধে গেলাম। কাল থেকে এই একই শাড়ি পরে আছি। আমি তা কষ্ট করে উঠতে উঠতে দেখি রোদ বর্ষণের কাছে চলে গেছে। আমার হার্টবিট দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহ, উনি কি করবে? হুট করে উনি আমাকে অবাক করে দিয়ে বর্ষণের হাত পা মুখ খুলে দিল। বর্ষণ অজ্ঞান অবস্থায় আছে, তাই ওর কোন সোর শব্দ পাচ্ছিলাম না। রাফিদ? জি স্যার। ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসো। জি স্যার। ওনার লোকগুলো এসে বর্ষণকে নিয়ে গেল। আমি সেখানে ঠাই হয়ে দাঁড়িয়ে রয়েছি। সত্যি উনি বর্ষণকে ছেড়ে দিল। আল্লাহ, ভাবতেই অবাক লাগছে। বর্ষণকে ছেড়ে দিয়ে উনি আমার দিকে এগোতে লাগলো। এবার আমার আরো ভয় হচ্ছে। কি জানি কি করবে। উনি এসে আমার হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যেতে লাগলো। আমি ওনার সাথে ভেতরে গেলাম। ঘরে এনে সোজা আমাকে বিছানার উপর ছুঁড়ে মারলো।
তোমার বর্ষণ দিয়ে ছেড়ে দিছি। এখন এখন চিন্তা নিয়ে আশা করি। চিন্তা থাকলেও কিছু করার নেই। তবে ভুলে যেও না, ওকে মাত্র আমি ছেড়ে দিয়েছি, ওকে আবার তুলে আনতে আমার 1 সেকেন্ড সময়ও লাগবে না। সো আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না ছোঁয়া, তাহলে সেটা বর্ষণের জন্য ভালো হবে না। কথাগুলো বলে আলমারি থেকে একটা শাড়ি বের করে আমার দিকে ছুড়ে দিল। শাড়ি পরে গোসল করে নেও। আমি তোমায় 10 মিনিটের মধ্যে নিচে সবার সাথে দেখতে চাই। কথাটা চলে তিনি হনহন করে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। হাতে শাড়িটা নিয়ে কিছু সময় বসে রইলাম। তারপর মনে পড়ল সে আমাকে 10 মিনিটের কথা বলেছে। তাই ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিলাম। আমার মতো রোদেরও কেউ নেই। ওর বাবা মা বলতে শুধু ওর দাদা আছেন। আমি এ বাড়িতে আগেও এসেছি, তখন দাদা আমাকে খুব আদর দিতেন। ওনার দাদা মানুষরা খুবই ভালো। ছোট থেকে রোদকে মা বাবার অপূর্ণতা বুঝতে দেয়নি। এত বড় হয়ে এত কিছু অর্জনের পেছনে রোদের দাদার সব থেকে বড় অবদান। নাতির কোন চাওয়া কখনো অপূর্ণ রাখেনি আজিজ চৌধুরী। তারই ফল স্বরূপ আমার সাথে হওয়া অবিচার কেউ তিনি কোন নাম দেয়নি। আমাকে সব সময় বলে, রোদ তোকে খুব ভালোবাসে রে মা। ও সত্যি তোকে ভীষণ ভালোবাসে, ওর কাজে কষ্ট পাস না। ও এতটাই ভালোবাসে তোকে যে বারবার হারানোর ভয় পায়। তাই না বুঝে কষ্ট দিয়ে ফেলে। সবকিছু ভাবছিলাম আর চুল আঁচাচ্ছিলাম। চুল থেকে চিরুনিটা সরিয়ে নিজেকে আয়নায় দেখে নিলাম একবার। তারপর নিচে চলে এলাম। নিচে রোদ আর দাদাভাই বসে আছেন ডাইনিং টেবিলে। আমাকে দেখে রোদ হাসি মুখে আমার দিকে এগিয়ে এলেন। সুইট হ্যাট, এত লেট কেন করলে? এইসব বসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার হাত ধরে বলল। কিন্তু উনি এত ভালো ব্যবহার করছেন কেন বুঝলাম না। দাদা যান যেন আমাদের ভেতরের কোন কথার সাথে সংযুক্ত না হয়। উনি সংযুক্ত হলে তোমার বর্ষণ সহ তোমার পৃথিবীর সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দিব। আমার কাছে এসে কানের কাছে মুখ নিয়ে কথাগুলো বলে হেসে দিলেন। কি হলো জানিস? আমি মলিন হেসে তার সাথে তার পাশের চেয়ারে বসলাম। ছোঁয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা, তুমি কেমন আছো? তোদের এভাবে খুশি দেখে আমি ভীষণ খুশি। শেষ বয়সে আমি না থাকাকালীন আমার নাতিটার খেয়াল রাখতে যে একটা বউ এলো, এটাই অনেক। উফ দাদা যান, তুমি আবার শুরু করলে। এসব বললে কিন্তু আমি তোমার সাথে কথাই বলবো না। অভিমানী সুরে কথাটা বললেন রোদ। আমি তার দিকে চেয়ে আছি। ছোঁয়া, খাবার খাও। দাদার কথায় ধ্যান আসলো। সবাই মিলে খাবার শেষ করলাম। আমি কিছুই খেতে পারছিলাম না। মনে হচ্ছিল গলায় বেঁধে যাচ্ছে। বারবার বর্ষণের কথা মনে পড়ে বুকের মধ্যে কেমন কেঁপেছিল। ওকে কি সত্যি রেহাই দিয়েছে নাকি আমাকে শুধু শুধুই বলল? কিছুই বুঝতে পারছি না। কি সত্যি কি মিথ্যা। খাবার শেষ করে রুমে চলে এলাম। বিছানায় বসে বসে ভাবছি, সত্যি কি বর্ষণকে রেহাই দিয়েছে উনি? হঠাৎ কারোর পায়ের শব্দে ধ্যান ফিরল। সামনে তাকিয়ে দেখি রোদ দাঁড়িয়ে। আমি মাথা নিচু করে নিলাম। উনি আমার সামনে বসলেন। আমার মুখটা উঁচু করে ধরলেন। মায়াবী এই মেয়েটা শুধু আমার ছিল তাই না। আমার সব স্বপ্ন, আমার সব গোছালো স্বভাব, সব তার জন্য ছিল। সব গোছালো স্বভাবকে অগোছালো করে, সব স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে মায়াবতী আমার হৃদয়টাকে দুটো টুকরে বিভক্ত করে দিলে। কি করে পারলে তুমি এমনটা করলে ছোঁয়া? খুবই ধীর কণ্ঠে সে কথাগুলো বলল। তার বলা প্রতিটি কথা আমার ভেতরে উতলা দিয়ে দিচ্ছে। আমাকে কিছু না বলতে দেখে হঠাৎ আমার গলা চেপে ধরল খুব শক্ত করে। হুট করে এমন হওয়াতে কিছুটা ভাবাচেকা খেয়ে গেলাম। কখন খেললি আমাকে নিয়ে ছোঁয়া? কেন আমার জায়গা অন্য কাউকে দিলি? তুই এই সাহস পেলি কোথায় ছোঁয়া? আমাকে খুব শক্ত করে ধরেছে রোদ। আমার দম বন্ধ হবার উপক্রম। কিন্তু তার সেদিকে কোন ভ্রুক্ষেপ নাই, সে তার মতো করে আমাকে আরো শক্ত করে চেপে ধরতেছে। রোদ ছোঁয়ার গলাটা খুব শক্ত করে চেপে ধরেছিল, যার ফলে ছোঁয়ার দম বন্ধ হয়ে আসছিল। সেটা বুঝতে পেরে রোদ ছোঁয়াকে ছেড়ে দেয়। ও আমার গলা ছাড়াতে আমি কাশি শুরু করি। অনেকটা সময় পর যেন আমি দম ফিরে পেলাম। ভীষণ কষ্ট হচ্ছে আমার, তাও একটু পানির প্রয়োজন আমার। কিন্তু আমি দিশাহারা হয়ে গেছি, আশেপাশে কিছুই আমার উপর প্রভাব ফেলতে পারছে না। কেমন কেমন হয়ে যাচ্ছে সব।
তখনই আমার সামনে কেউ পানির গ্লাস ধরে, আমি সেটা এক চুমুকে শেষ করি। কিছুটা স্থির হয়ে সামনে দেখি রোদ দাঁড়িয়ে। আমাকে তাকাতে দেখে 1 সেকেন্ডও লেট না করে ঘরে থেকে বেরিয়ে যায়। আমি বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকি। মনে পড়ে পুরোনো দিনের কথা। সেদিন মুষলধারে বৃষ্টি ছিল। কলেজে পড়ি। যখন রোদ আমার থেকে বিদায় নিতে এলো শেষবারের মতো। অতীত। ছোঁয়া রানী কই তুমি? এই তো, আপনি এত জোরে কেন চিৎকার করছেন? তোমাকে না দেখতে পেলে আমার ভয় হয় তো কি করব? আমি এখানেই ছিলাম, বৃষ্টি হচ্ছে, জ্বালানা দিচ্ছিলাম। আমার আর 1 ঘন্টা পর ফ্লাইট, এখন যেতে হবে এয়ারপোর্টে, চলো তুমিও যাবে। আমিও এই বৃষ্টিতে। ছোঁয়া, গত 1 বছরের জন্য তোমার দেখা পাবো না, এই সময়টুকু অন্তত আমাকে তোমার সাথে কাটাতে দিও। আমি জানি কোন কথা বলে লাভ নাই, তাই গিয়ে একটা জামা পরে বেরিয়ে এলাম চুলগুলো ঠিক করে। চলুন। হুম। ওনার সাথে গাড়িতে বসে আছি, উনি আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাব। মনে হচ্ছে 1 বছর না 10 বছরের জন্য কোথাও চলে যাচ্ছে। কিছু সময় রাস্তায় থাকার পর আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে ছাতা তুলে এয়ারপোর্টের বাইরে দাঁড়ালাম। সে আমার কপালে চুমু এঁকে দিল। তোমায় খুব মিস করবো ছোঁয়া, শুধুমাত্র দাদাজানের ইচ্ছে ছিল তাই বাইরে যাচ্ছি, খুব জলদি ফিরে আসবো, খেয়াল রেখো নিজের। আমার ছোঁয়া, এখন তোমার দায়িত্ব আর যত্ন তুমি নিবা। কলেজে গিয়ে কোন ফাজলামো না, সোজা ক্লাস করবা, বাসায় আসবা। ভালো মেয়ে হয়ে থাকবে, সব থেকে বড় কথা নিজের যত্ন নিবে। খুব মিস করবো ছোঁয়া, তোমায় ছাড়া একটা দিনও আমার ভালো কাটবে না। কথাগুলো বলার সময় তার চোখে পানি এসেছিল। আমি নীরব দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। কিছু সময় পর সে আমার হাতটা ছেড়ে ভেতরে চলে গেল। যতটা দূর পর্যন্ত আমাকে দেখতে পাওয়া যায় ততটা দূর পর্যন্ত আমাকে রেখেছে সে। সে একদম বেরোতে চলে গেলে আমি চলে আসার জন্য পা বাড়ালাম। হঠাৎ দমকা হাওয়া এলো, আমার ছাতাটাকে উড়িয়ে নিয়ে গেল। পুরো বৃষ্টির মাঝে পড়লাম আমি। হায় আল্লাহ, এবার কি হবে? আমি দৌড়ে গাড়ির কাছে আসতে গেলে উল্টো দিক থেকে একটা গাড়ি আমার সামনে চলে এলো। প্রচন্ড ভয়ে হাত দিয়ে চোখ আটকে নিলাম। তখনই মনে হলো কেউ ঝড়ের গতিতে এসে আমাকে টান মারলো। আমি তার সাথে লেপ্টে গেলাম বৃষ্টির মধ্যে। মুখ তুলে তাকিয়ে দেখি একজন 22-23 বছর বয়সের ছেলে, লম্বা ফর্সা মতো করে। ছেলেটার মুখে বোধহয় মায়া আঁকা ছিল। না হলে আমার দৃষ্টি তার দিক থেকে সরছিল না কেন, খোলাই জানি। হঠাৎ ছেলেটা শুকনো কাশি দিলে। এই যে ম্যাম, এখানে এভাবে রাস্তা দিয়ে চললে তো যখন গাড়ি নিমিশেই আপনাকে বেটে দিবে। আমি তার থেকে সরে এলাম। আর কোন কথা বললাম না। আমাকে চুপ থাকতে দেখে ছেলেটা আবার বলল, কি হলো ম্যাম, আপনার জীবন বাঁচালাম আর আপনি দেখি আমাকে উল্টে ভাব দেখাচ্ছেন। কি বলেন? ভাব কেন দেখাবো? ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি এখন আসি। আরে আরে, অপেক্ষা করুন, বৃষ্টিতে ভিজে আপনার অবস্থা খারাপ, এই অবস্থায় আপনি লোকের মধ্যে যাবেন না। এই কোটটা পরে নিন। আমি পাশে থাকা একটা গ্লাসে দেখতে পেলাম সত্যি ও আমার অবস্থা ভীষণ খারাপ। তাই তার দেওয়া কোটটা পরে নিলাম। ধন্যবাদ আবারও। বাই দা ওয়ে, এই বর্ষার দিনে আপনার বর্ষণের সাথে দেখা হলো। আমি বর্ষণ, আপনি? আমি ছোঁয়া। ছোঁয়া বা, খুব মিষ্টি নাম আপনার। ধন্যবাদ। আপনি তো দেখি ধন্যবাদের দোকান খুলে রেখেছেন, যা বলছি তাতেই ধন্যবাদ। তার ধন্যবাদ বুঝে ফিরতে বিক্রি হয়। ছেলেটার প্রতিটি কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি, বেশ হাস্যরসিক মানুষ সে। ও ম্যাম কই, গুম হয়ে গেলেন? জি, আমার মনে হয় এখন বাসায় যাওয়া উচিত। হ্যাঁ চলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। জি না, তার দরকার নেই, আমার গাড়ি আছে। আচ্ছা তো মিস ছোঁয়া, এয়ারপোর্টে আপনার কি কাজ? তাও এই মুষলধারে বৃষ্টির মাঝে। ওনার এই প্রশ্নটা শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিলাম, কিছু না, সামান্য কাজ আর কি, আমি এখন আসি, আল্লাহ হাফেজ। কথাটা বলে আমি গাড়িতে উঠলাম। মামা চলো। জি ম্যাম। গাড়ির কাছের ওপাশে ছেলেটাকে বেশ সুন্দর করেই দেখা যাচ্ছে। পকেটে হাত দিয়ে আমার গাড়ির দিকেই তাকিয়ে আছে। আমি আর বেশি সময় তাকে না দেখে সোজা হয়ে বসলাম। বর্তমান। ছোঁয়া সবকিছু ভাবতে ভাবতে ঘুমের দেশে চলে গেছে।
এদিকে রোদ তার সমস্ত রাগ একটা বালিশের উপর খাটাচ্ছ, বালিশটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তাও যেন রাগ কমছে না। কি করে পারলে ছোঁয়া আমার জায়গাটা অন্য কাউকে দিতে? কি করে পারলে? এটা তুমি কেন করলে? ছোঁয়া আমার কথাটা কি একটা বারের জন্যও মনে হয়নি? রোদ খুবই ক্লান্ত আজ। জীবনের সাথে এক প্রকার যুদ্ধ করছে সে। দাদা জানের পরে যাকে জীবন দিয়ে ভালোবাসলে সেই ধোঁকা দিল। এই ক্লান্তি কোন পানিতে মিটবে না, এই ক্লান্তি কোন কিছুতেই মিটবে না, এটা চিরস্থায়ী ক্লান্তি। দু চোখ বুঝে শুধু ছোঁয়াকেই ফিল করে রোদ। ওর জীবনের মূল্যবান মানুষগুলো কেন এমন করে ধোঁকা দেয় তা রোদের জানা নেই। কিন্তু হৃদয়ের যে কষ্টটা তো ভুলবার মতো নয়। বিকাল গড়িয়ে রাত হলো। দুই রুমে দুজন আলাদা হয়ে আগের মতোই শুয়ে আছে। কিন্তু তফাতে একটা, ছোঁয়া কাঁদে বর্ষণের জন্য আর রোদ কাঁদে ছোঁয়ার জন্য। কি অদ্ভুত ব্যাপার, তাই না? রোদ উঠে ছোঁয়ার রুমে আসে ছোঁয়াকে ঘুমিয়ে থাকতে দেখে। কি মিশিয়ে একটা বাচ্চার মতো ঘুমিয়ে আছে সে। এত মায়াবী মুখটা দেখে কেউ কি আন্দাজ করতে পারবে এই মেয়েটা এতটা কষ্ট দিয়েছে রোদকে? রোদ ছোঁয়ার পাশে গিয়ে বসে চুপচাপ তার ছোঁয়াকে দেখতে থাকে মন ভরে। কিছু সময় পর ছোঁয়া নড়াচড়া করে ওঠে। সেটা দেখে রোদ ছোঁয়ার থেকে সরে আসে। চোখ খুলতে সামনে রোদকে দেখে ভয় পেয়ে যায়। কারণ সকালের কথা মনে পড়ে। গলায় এখনো প্রচন্ড ব্যথা এখনো। ছোঁয়া, খেতে এসো। জি। কথা না শুনলে না জানি কি করে ওনার সব কথা শুনে চলতে হবে তাই মনে হচ্ছে। কিছুই করার নেই। বর্ষণকে বাঁচাতে হলে আমাকে ওনার সব কথা শুনতে হবে। দাদুভাই তোমাদের আর সারাদিনে খোঁজ পাইনি, কই ছিলা? আজিজ চৌধুরী এর প্রশ্নে কিছুটা ভাবাচেকা খেয়ে গেল রোদ। দাদা জানকি কখনো মিথ্যা বলেনি, রোদ বুঝতে শিখছে যখন থেকে তখন থেকে। কিন্তু আজ সেই রোদ তার দাদা জানকি কি পরিমাণ মিথ্যা বলছে শুধুমাত্র ছোঁয়ার জন্য। রোদ মলিন হেসে বলে, তোমার নাতি বউ আবদার করেছিল একটু লং ড্রাইভে যাবার, তাই নিয়ে দিলাম আর কি। রোদের কথায় দাদা জান হেসে দিলেন। তোর দাদিকে নিয়েও আমি প্রচুর ঘুরতাম জানিস। তোদের তো 5 বছরের সম্পর্ক, কিন্তু আমার আর তোর দাদি ছিল 4 বছরের সম্পর্ক। বিয়ের পর আমরা প্রচুর ঘুরেছি। তোর বাবা হবার পর থেকে ঘোরাঘুরি কিছুটা কমে গেলে তার আগে আমরা ভীষণ ঘুরতাম। তোদের দাদিমায়ের কাছে আমি কখনো পূরণ হইনি। ও আমাকে খুব ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে কখনো কোন ছেলের দিকে তাকাতো পর্যন্ত না। কারণ ও জানতো আমাদের জীবন এখন একটা সুতোয় গাঁথা। দাদা জানের কথা শুনে রোদের বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। রোদ ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়াকেও যে রোদ ঠিক এমন করেই চেয়েছিল। কিন্তু ভাগ্য তা হতে দিল না। রোদ খাবার মাঝপথে বন্ধ করে উঠে গেল। ছোঁয়া আগের মতো বসে আছে। কি রে রোদ, তুই খাবার ছেড়ে উঠছিস কেন? দাদা জান খাবার হয়ে গেছে। রোদ উপরে চলে আসে। আমি দাদা জানের পাশে বসে চুপচাপ চামচ নাড়াচ্ছি তখন দাদা জান বলে উঠলেন, ছোঁয়া, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? না দাদা জান, মাথা নিচু করে। কিছু তো হয়েছে ছোঁয়া, আমার নাতি এত নীরব কখনো থাকে না। ওকে নিয়ে চিন্তা হচ্ছে আমার, তুমি খোঁজ লাগাও। দাদা জান কথাটা বলে উঠে গেল। আমিও চামচ রেখে উঠে গেলাম। রুমের বাইরে আসতে শুনতে পাই রোদের কণ্ঠ ও কাউকে মারার কথা বলছে। আমি থমকে দাঁড়াই। ওকে পুঁতে দেওয়া ওর লাশটা যেন না দেখা যায়। হে আল্লাহ, বর্ষণের কথা বলছে না তো? আমি দৌড়ে রুমে যাই। আপনি কি বলছেন? আমাকে মিথ্যা বলেছেন? আপনি বর্ষণকে বাঁচিয়ে রাখেননি, মেরেছেন ওকে? আমি উত্তেজিত হয়ে একভাবে কথাগুলো বললাম। রোদের চোখ লাল হয়ে গেল। প্রচন্ড রেগে গেছে ও। আমি ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে পেছনে সরছি আর ও এগোচ্ছে। একটা সময় দেয়ালে থেমে গেলাম। ওর চোখ দিয়ে বোধ হয় ও আমাকে খেয়ে নিবে এমন করে তাকিয়ে আছে। ও আমার গলাটা আবার চেপে ধরে শক্ত করে। তোকে আমি বলেছি তোর আশিককে আমি ছেড়ে দিয়েছি, তবে তুই বারবার ওর নাম আমার সামনে কেন নিচ্ছিস? কেন? চিৎকার করে। আমাকে খুব শক্ত করে ধরেছে, এতটাই শক্ত করে যে আমার শ্বাস সত্যি বন্ধ হয়ে গেছে। হাত পা ছোটাছুটিও। ও মনে হলো আরো শক্ত করে চেপে ধরে কিছু বলছে। কিন্তু আফসোসের কথা শুনে সৌভাগ্য আমার হলো না। তার আগেই চোখ দুটো বুজে এলো।
ছোঁয়াকে ওভাবে পড়তে দেখে রোদের খেয়াল আসে। ও কি করছিল এত সময়? ছোঁয়া রোদের বুকে ডলে পড়ে। ছোঁয়া, তুমি তাকাও, কি হয়েছে তোমার? রোদ ছোঁয়ার মুখে আলতো হাতে চড় দিচ্ছিল, কিন্তু ছোঁয়া ওঠেনি। রোদ ছোঁয়াকে শুয়ে ডক্টরকে ফোন দেয়। ওদের দাদা তখন ঘুম বাসাক্ষণ, খবর তার কাছে নেই। ডক্টর এসে বলে, মি চৌধুরী, ইনি আপনার কে হন? আমার স্ত্রী। কি বলেন আপনার স্ত্রী? মানে কি? ওনাকে কেউ খুব শক্ত করে গলা চেপে ধরেছে, যার কারণে দম বন্ধ হয়ে সেন্স হারিয়েছে, আর কিছু সময় হলে মারা যেতেন। ওনার প্যানিক অ্যাটাক হয়। ওনার পানিতে ফোবিয়া আছে। প্লাস উনি চিৎকার করার কথা শুনতে পারেন না, ওনার হার্ট দুর্বল। ওনাকে দেখে শুনে রাখবেন, না হলে এই দুনিয়াতে বেশি দিন সময়ের জন্য থাকবে না। আপনার স্ত্রী আপনাকে খেয়াল রাখতে হবে। ঔষধ দিয়েছে। আমি এখন আসছি। ডক্টরের কথায় রোদের অবস্থা খারাপ হয়ে যায়। ছোঁয়ার সাথে সেই প্রথম দিন থেকেই চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, কিন্তু আগে তো এগুলো ছিল না। ডক্টর, জি। আমি ছোঁয়াকে বিগত 5 বছর ধরে চিনি, ওর আগে এমন সমস্যা ছিল না। মি চৌধুরী, পানিতে ফোবিয়া অনেকদিন ধরেই, ওনার জন্মের থেকে। হ্যাঁ, ওটা সম্পর্কে জানি, কিন্তু এই বাকিগুলো, এগুলো রিসেন্ট তৈরি হয়েছে। ওনার মধ্যে সবসময় জোরতা এবং ভয় কাজ করে। উনি ভীষণ ভীতু প্রকৃতির একজন মানুষ। খেয়াল রাখবেন। আসি। ডক্টর চলে গেল। রোদ ছোঁয়ার পাশে বসল। হাতে সেলাইন চলছে তার। গত 2 দিন ভালো করে কিছু খায়নি মেয়েটা। ওর উপর এতটাই রাগ ছিল যে ও যে কিছু খাচ্ছে না সেদিকে কোন খেয়াল নেই রোদের। কিন্তু রোদ করবে তো করবে কি? রোদকে যে সবসময় ছোঁয়ার দেওয়া আঘাতগুলো তাড়া করে বেড়ায়। রোদ যেন পাথর হয়ে যাচ্ছে। একদিকে ছোঁয়ার এই অবস্থা, অন্যদিকে ছোঁয়ার দেওয়া হাজার কষ্ট। কি করবে রোদ কিছুই বুঝতে পারছে না। সকাল গড়িয়ে বিকাল হলো। ছোঁয়ার জ্ঞান এসেছে। সেলাইনও শেষ। রোদ খাবার নিয়ে আসে ছোঁয়ার জন্য। খাবার খেয়ে নেমে চুপচাপ, কোন কথা শুনতে চায় না। রোদের ধমকে ছোঁয়া সবগুলো খাবার খেয়ে নেয় রোদের হাতে। খাবার শেষ হতেই একজন সার্ভেন্ট এসে বলে, স্যার, দাদা ডাকছেন আপনাদের দুজনকে। ঘুম আসছি। সার্ভেন্ট চলে যায়। তুমি নামতে বাবা? জি। ওকে, চলো। রোদ ছোঁয়াকে নিয়ে নিচে আসে। নিচে এসে দেখে লাগে দুটো। রোদ অস্থির হয়ে বলে, দাদা যান, আপনি কোথাও যাচ্ছেন? না, তোমরা যাচ্ছ। মানে? মানে কোন প্রশ্ন নয়, এখনই রওনা হচ্ছ তোমরা? আমার গ্রামের দিকে ধান হয়েছে, বৃষ্টি হচ্ছে, নদী আছে, ফুরফুরে বাতাস, সেখানে আমাদের বাংলো বাড়িতে তোমরা থাকবে 5 দিনের জন্য। 5 দিনের একদিনও কম হলে তোমাদের আমি ঘরে ঢুকতে দিব না। কিন্তু দাদা এভাবে হুট করে কেন? কথা নয় এটা আমার, ওরার এখনই বের হও। আমি 2 দাদা নাতির কথা দাঁড়িয়ে শুনছি। দাদা হুট করে এমন ডিসিশন নিল কেন? ছোঁয়া, যা ঘুরে আয়। রোদ তার দাদার উপর কথা বলতে পারল না, ফলে দুজন রওনা হলো। গাড়িতে ছোঁয়া নিশ্চুপ ছিল। রোদ ছোঁয়ার এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু ওর হাত পা বাঁধা, আর এই বাঁধনের জন্য দায়ী একমাত্র ছোঁয়া। অনেকটা পথ ড্রাইভ করার পর তারা গ্রামের বাসায় পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে ছোঁয়া দেখে তাদের বাসার পাশেই ধান ক্ষেত। সন্ধ্যা সন্ধ্যার সময় বেশ বাতাস হচ্ছে। ছোঁয়া নিজের অজান্তে সেদিকে এগিয়ে যায়। রোদ তা দেখেও কিছু বলে না। ছোঁয়া গিয়ে বাতাসের মাঝে আলের উপর দাঁড়ায়। অসম্ভবভাবে বাতাস বইছে, আর মিষ্টি ঘ্রাণ, এখনই বৃষ্টি হবে। চারিদিকে কালো হয়ে এসেছে মেঘে। যা হবার তাই হলো। কিছু সময়ের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেল। ছোঁয়া মুখটা উঁচু করে বৃষ্টিগুলো উপভোগ করছিল। আর দূর থেকে রোদ ছোঁয়াকে দেখছিল। রোদ ছোঁয়াকে ভিজতে দিচ্ছিল। এমন সময় আকাশে বিশাল আলোর ঝলকানি। রোদ তৎক্ষণাৎ দৌড়ে ছোঁয়ার কাছে যায়। ছোঁয়া বিদ্যুৎ চমকানোটাকে ভীষণ ভয় পায়। আলোর ঝলকানি পরে ভীষণ শব্দে বজ্রপাত হয়। ছোঁয়া ভয়ে পিছনে ফিরে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে। রোদের বুক পর্যন্ত আমার উচ্চতা। আমার মাথাটা ঠিক ওর বুকে পড়েছে। ওর হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। ভেতর থেকে ইচ্ছে আসছে, কেননা সময়টা এখানে থেমে যাক। ওর
বুকে এভাবে মাথা গুঁজে থাকতে আমার খুব ভালো লাগছে। অনেকটা সময় কাটার পর যখন ছোঁয়া রোদকে ছাড়ছে না তখন রোদের একটু সন্দেহ হয়। রোদ ছোঁয়ার হাতটা ধরে। বুঝতে পারে ছোঁয়ার জ্বর আসছে, কিন্তু ছোঁয়ার জ্ঞান নেই। রোদ তখনই ছোঁয়াকে কোলে করে রুমে আসে। ছোঁয়া তো পুরোই ভিজে গেছে, ওকে শুকনো কাপড় পরাতে হবে। রোদ ছোঁয়ার জ্ঞান আনার চেষ্টা করে কিন্তু ছোঁয়ার ভীষণ জ্বরের কারণে সে চোখকে খুলতে পারছে না। রোদ চিন্তিত হয়ে পড়ে। তখনই রোদের মনে পড়ে এ বাড়িতে একটা কাজের মহিলা আছে যাকে দিয়ে সে ছোঁয়ার কাপড় পাল্টে দিতে পারে। রোদ দৌড়ে নিচে আসে কিন্তু সেখানেও কাজ হয় না। সেখানে দেখা যায় মহিলা তার স্বামীকে রেখে কিছুদিন গ্রামে গেছেন। রোদ নিরুপায় হয়ে ছোঁয়ার কাপড় পাল্টে শুকনো কাপড় পরিয়ে দেয়। মেয়েটাকে ভিজতে দেওয়া উচিত হয়নি, ভিজে জ্বরটা আসে। রোদ ছোঁয়াকে কম্বল জড়িয়ে দেয়। ছোঁয়া বাচ্চাদের মতো নিজেকে গুটিয়ে নিয়েছে। রোদ ছোঁয়ার কপালে হাত বুলাতে থাকে। আজ কেন জানি নকুন রাগ করতে পারছে না রোদ। পারছে না অভিমান করে দূরে চলে যেতে। পারছে না রোদ ছোঁয়াকে কিছু বলতে। ছোঁয়ার আজকে ছোঁয়াটা একটা অন্যরকম অনুভূতি দিয়েছে রোদকে। এর আগে ছিল এমন, কিন্তু বিদেশ থেকে আসার পর এই প্রথম ছোঁয়ার ছোঁয়াতে রোদ এমন অনুভূতি ফিল করছে। রোদের কাছে সবকিছু কেমন রহস্য হয়ে আসছে, সবকিছু ঘোলাটে হয়ে আসছে। বাইরে ভীষণ বৃষ্টি নেমেছে। ঠান্ডা বাতাস আসছে জানালা দিয়ে। একটু পর পর বিদ্যুৎও চমকে উঠছে। ছোঁয়া প্রতিবার কেঁপে উঠছে। রোদ ছোঁয়াকে ভয় পেতে দেখে ছোঁয়াকে জড়িয়ে ধরে। রোদের বুকের মাঝেই গুটিসুটি মেরে শুয়ে আছে ছোঁয়া। এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। সে রাতে কারোর খাওয়া হলো না। রোদ ওভাবেই ছোঁয়াকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিল সারা রাত। কতদিন পর রোদ শান্তিতে ঘুমোতে পারলো তা রোদ নিজেও জানে না। ছোঁয়া হচ্ছে রোদের প্রশান্তি, রোদের সান্ত্বনা, রোদের আকাঙ্ক্ষা, রোদের ভালোবাসা। সবকিছু ছোঁয়াকে নিয়েই। সকলের মিষ্টি রোদ ছোঁয়ার মুখে পড়তে ছোঁয়া টিপ টিপ করে চোখ খোলে। নিজেকে রোদের বুকের মাঝেই আবিষ্কার করে। কিন্তু মাথাটা তার ভীষণ ভার। চাইলেও উঠতে পারছে না। অসুস্থতা এখনো পুরো কাটেনি। রোদ বুঝতে পারে ছোঁয়া উঠে গেছে, তাই রোদ ছোঁয়া থেকে সরে উঠে পড়ে সোজা ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর বেরিয়ে এসে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি, চুপচাপ বসে থাকো, নড়বা না। রোদ নিচে চলে যায়। আমি টুক টুক করে উঠে ওয়াশরুমে যাই। কিছু সময় পর রোদ ফিরে এসে ছোঁয়াকে না দেখে ছোঁয়াকে ডাকতে শুরু করে। ছোঁয়া, ছোঁয়া। জি আসি। ওয়াশরুম থেকে বেরিয়ে আসি। উনি খাবার হাতে দাঁড়িয়ে আছে। আমি আসতে আমাকে খাইয়ে দেয়। আপনি খাবেন না? হুম খাবো। তুমি ঔষধ খেয়ে নেও। রোদ আমাকে ঔষধ দিয়ে জানলার পর্দা খুলে দেয়। এটা একটা গ্রামের বাড়ির বেলকনি থেকে প্রায় সবটা দেখা যায়। আমি বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। সত্যি কি সুন্দর দেখাচ্ছে। চারিদিকে সবুজ ধান ক্ষেত। একপাশে গ্রাম, বাড়ি বাড়ি, সবকিছু কত গোছালো। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো প্রচুর পরিষ্কার। আমার খুব ভালো লাগছে। মেঘ এখনো আকাশে, মিষ্টি বাতাস বইছে। বৃষ্টির পরে মাটির একটা মিষ্টি ঘ্রাণ আসে, সেটা পাচ্ছি আমি। রোদ ছোঁয়াকে দেখছে আকাশ থেকে একটা পরী নেমে তার বাসার বেলকনিতে দাঁড়িয়েছে। মিষ্টি বাতাসে পরীটার চুলগুলো উড়ছে, শাড়ির আঁচলটাও উড়ছে। কি যে মিষ্টি দেখাচ্ছে তাকে তো বলার মতো ক্ষমতা রোদের নেই। রোদ ছোঁয়ার দূরত্ব বুঝি এখন কমবে। হয়তো এখন ওদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা গভীর হবে। ছোঁয়া। জি। আজ বাইরে যাব ঘুরতে। আমার মনটা খুশি হয়ে যায়, আপনা আপনি মুখে হাসি চলে আসে। আমি ওই খানটায় যেতে চাই। আমি আঙুল দিয়ে দেখলাম। রোদ আমার কাছে এগিয়ে আসে। কই? ওই দেখুন, ওই যে ঘের মনে হচ্ছে। ওটা আচ্ছা, নিয়ে যাব, কিন্তু ওখানে যেতে গেলে নৌকাতে উঠতে হবে। কালকে বৃষ্টিতে পুরো বিল পানি পানি হয়ে গেছে। নৌকার কথা শুনে আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পানিতে প্রচুর ভয় আমার। রোদ মিশিয়ে হেসে বলল, আমি তো থাকবো, পড়তে দিব না তোমায়। ওটা কাদের ঘের? তুমি ঘের চিনো? হ্যাঁ চিনি তো, আন্টি তো গ্রামে ছিল, ওনার থেকে ছোট থাকতে অনেক গল্প শুনেছি।
আর আমি সবই চিনি। অন্তত এটা বলবো না ধান বেচে কি ফার্নিচার হয়। আমার কথা শুনে রোদ হেসে দিল শব্দ করে। আমি ওর দিকে তাকালাম। ওর হাসিটা মন দ্বারা। আচ্ছা, ওটা একটা চাচ্ছেন খের, ওখানে প্রায় সব গাছ আছে, কিন্তু ওর মাঝেও কিন্তু পানি মাছ চাষ হয়, বুঝেছ? হুম। আমি এখানে বসে থাকি। খুব ভালো লেগেছে জায়গাটা। হুম। আচ্ছা বসো, বাজার করে আসি, এখানে খাবার মতো কিছু নেই। আচ্ছা। রোদ চলে গেল, আমি বেলকনিতে বসে রইলাম। যদি তোমায় জানাতে পারতাম সব সত্যি রোদ, তবে আমাদের মাঝে কোন দূরত্ব থাকতো না। থাকতো না কোন সমস্যা, একটা সুন্দর সংসার হতো তোমার আর আমার। ছোঁয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানি। মিশি এই সুন্দর পরিবেশ আর প্রিয়জনের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছোঁয়া উপভোগ করতে চায়। একটা মুহূর্ত ওয়েস্ট করতে চায় না। দুপুরে রোদ বাজার করে নিয়ে আসে। ঔষধের জন্য ছোঁয়ার জ্বর পড়ে গেছে। রান্না করার জন্য এখানে কোন লোক নেই। রোদ পড়লো মহাচিন্তায়, বাজার তো করেছে, কিন্তু রান্না কি করবে? ছোঁয়া অসুস্থ, ওকে কি বলা ঠিক হবে? রোদের চিন্তা মাখা মুখটা দেখে আমি বুঝতে পারছি সমস্যাটা কি হয়েছে। তাই গিয়ে রোদকে বললাম, রান্নাটা আমি করি। না, তুমি অসুস্থ, জ্বর পড়ে গেছে, আমি পারবো না। দরকার নেই। আরে আমাকে একটু হেল্প করবেন, তাতেই হবে, শুনুন আপনি। ওনাকে সরিয়ে কিচেনে গেলাম। কাজ শুরু করলাম। এখানে সবই আছে, কিন্তু থাকার মতো মানুষ নেই। যাক, সময়গুলো ভালোই কাটছে। আমি একে একে সব রান্না শেষ করি। রোদ আমার পাশে দাঁড়িয়ে আমাকে সব হেল্প করে দেয়। আমিও তার হেল্প পেয়ে সব রান্নাই শেষ করে ফেলেছি। সব ধরে টেবিলে রাখবো, তখনই রোদ আমার হাত ধরে বসে, তুমি গিয়ে গোসল করে নেও, আমি এগুলি করছি। আচ্ছা। আমি চলে এলাম। ওয়াশরুমে গিয়ে আয়নায় তাকাতে দেখতে পেলাম আমার কাল রাতে শাড়িটা নিয়ে অন্য একটা শাড়ি। কিন্তু আমার শাড়িকে বদলে দিল। এ বাড়িতে কোন মেয়ে মানুষ নেই, তাহলে অবশ্যই রোদই পাল্টেছে। বেশি চিন্তা না করে গোসল সেরে নিলাম। বাইরে এসে চুলগুলো আঁচড়ে নিচে চলে এলাম। রোদ এদিকে সব গুছিয়ে ফেলেছে। আমি নিচে নামতে আমার কাছে এগিয়ে এসে আমার হাত ধরে চেয়ারে বসায় আর নিজে আমার পাশে চেয়ারে বসে পড়ে। নেও, খেয়ে নেও। আপনিও খান। হুম। রোদ খাবার খাচ্ছে, আমি খাবার খাওয়ার মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছি। সে খুবই তৃপ্তি করে খাচ্ছে। তোমার রান্না অনেকদিন পরে খাচ্ছি। বাইরে গিয়ে খুব মিস করতাম। মনে আছে আগে তুমি রোজ আমার জন্য রান্না করতে? রোদর কথায় আমার মনে পড়ে গেল পুরনো সে দিনগুলোর কথা। ছোঁয়া তখন ক্লাস 11তে সবে উঠেছে। অতীত। বর্ষা আর ছোঁয়ার বান্ধবী। কি রে? দেখ, আমি তো ভুলেই গেছি রোদ আমার জন্য অপেক্ষা করছে কলেজের বাইরে। আমি ওকে প্রায় 30 মিনিট দাঁড়িয়ে রেখেছি, তাও ওই খাটাস ফলের গড়ের কথা কইতে গিয়ে। কেন যে পথ আটকালো। রোদ তো রেগে আছে, এখন যদি জানতে পারে এটা পেলার গলে কথা কইছি, তাইলে আমারে মাইরে ফেলবে। কি করতাম কত। তোর একটু বাড়াবাড়ি, তোকে বললাম চল, তুই মজে গেলি। আরে ধুর, আমি কি জানতাম নাকি ওই বেদ্যপ আমনে প্রপোজ করবে? হয় জানতে না, আমি বলেছিলাম, এখন বুঝো ঠেলা। দেখ বর্ষ, প্লিজ কিছু কর, হেল্প কি। একটা আইডিয়া আছে, কিন্তু যদি তুই পারিস হবে। কি আইডিয়া? রান্না পারিস তো, তাই না? হুম। তুই 1 বছর হলো কখনো রোদকে রান্না করে খাইয়েছিস? না। হুম, তুই কি ওকে তোর রান্না করা খাবার খাইয়ে বলবি সরি ফর লেট? তাতেই হবে শিওর তুই? হ্যাঁ, তাতেই হবে শিওর আমি। আচ্ছা তাহলে এখন। এখন তো ভাইয়া কিছু বলবি না, চুপচাপ গাড়ি চালিয়ে বাসায় যাবে, তাই না? হুম, তা তো। বাসায় গেলে ওনার হাত ধরে ঘরে বসাবি, তারপর রান্না করবি। আচ্ছা, ধন্যবাদ বাবু। ধুর চল। ছোঁয়া বর্ষার সাথে রোদের কাছে যায়। রোদের মুখ দেখে বোঝা যাচ্ছে রোদ বেশ রেগে। ছোঁয়া চুপচাপ রোদের সাথে বাসায় চলে আসে। গাড়ি থেকে নেমে রোদ, হুম, গম্ভীর ভাবে, চলুন একটা জিনিস দেখাবো। রোদ কোন কথা না বলে ছোঁয়ার সাথে হাঁটা শুরু করলো। রোদ ছোঁয়ার বেডরুমে গিয়ে ছোঁয়ার পড়া টেবিলে ছোঁয়ার টেনে বসে। রোদ আর যাই করুক কখনো ছোঁয়ার কথা ফেলেনি। ছোঁয়া দৌড় দিয়ে রান্নাঘরে চলে যায়।
এক বাটি নুডলস বানিয়ে নিয়ে ঘরে আসে। রোদ ছোঁয়ার বইগুলো দেখছিল। ছোঁয়া বাটি নিয়ে রোদের দিকে এগিয়ে আসে। সরি ফর লেট, আর এমন হবে না। ছোঁয়ার নরম গলার কথা শুনে রোদ ছোঁয়ার দিকে তাকায়। হাতের বাটি দেখে রোদ কিছুটা অবাক হয়। কি এগুলা? নুডলস। রোদ ভ্রু কুঁচকে তাকায়। আরে আমি রান্না করেছি আপনার জন্য। রোদ হেসে দেয়। তুমি রান্না পারো? হ্যাঁ। আগে তো বলনি। এখন তো বলছি, রাগ কমছে? রোদ হেসে বলল, ছোঁয়া রানী, তুমি আমার মনের রানী, তোমার উপর রাগ করে থাকা যায় না। রোদ ছোঁয়ার রান্না খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। ভালোবাসে যে মেয়েটাকে, তার সবকিছুই ভালোবাসে রোদ। বর্তমান। ছোঁয়া এই ছোঁয়া। হুম। খাচ্ছ না কেন? শরীর খারাপ করেছে? না তেমন কিছু না, খাচ্ছি। ছোঁয়া রোদ খাবার শেষ করে। পুরোটা দিন মেঘলা আকাশ ছিল। বিকালে ফুরফুরে বাতাস, সাথে মেঘ মেঘ করা আকাশ। ছোঁয়া। জি। চলো যাবে না? ওই জায়গায় হাসি মুখে। হুম। আচ্ছা চলুন। তুমি একটা লাল শাড়ি পরো। লাল শাড়ি কেন? এমনি পরে এসো। রোদের কথার জন্য একটা লাল শাড়ি পরলাম। চুলগুলো বেঁধে একটু লাল লিপস্টিক দিয়ে রোদের সাথে বের হলাম। রোদ কিছু সময় রাস্তা ধরে ড্রাইভ করার পর একটা বাড়ি নিয়ে গেল আমাকে। সেখানে সবাই রোদকে আর আমাকে দেখে খুব খুশি, তারা ব্যস্ত হয়ে পড়ল। আরে চাচ্ছ, কিছু করা লাগবে না, তোমাদের বৌমা ওই ঘেটা ঘুরে দেখতে চায়, তাই নিয়ে এলাম। রোদ, এ তো বড় ভালো কথা। তুই বসো বাবা, আমি আবিরকে বলছি। আবির রহিম চাচার ছেলে। আচ্ছা চাচা, আবির এখন কি করে? ও এখন ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ালেখা করতেছে। আচ্ছা, বড় হয়ে গেছে। ছেলে পোলা বড় তো হবেই একদিন। কথায় কথায় আবির চলে আসে। আবির আসার পর আমরা রওনা দেয় বিলের মাঝের উদ্দেশ্যে। চারিদিকে পানি, আমি পনির দিকে তাকাচ্ছি না, ভয় করছে। রোদ এসে আমার হাতটা ধরে, সে যেন ভয়টা কাটিয়ে উঠতে পারি। আর চারিদিকে শান্ত পরিবেশ, ফুরফুরে বাতাস উপভোগ করতে শুরু করি। কিছু সময় পর আমরা সেই ঘিরে পৌঁছে যাই। সেখানে নানা রকম ফলের গাছ আর ভেতরে মাছের চাষ। খুব ভালোই কাটবে সময়। রোদ কিছু ছবি তুলল। ঘুরে দেখলাম সবটা। ভয় করেনি আমার, কারণ রোদ আমার হাতটাই ছাড়েনি। আমার শুধু মনে হচ্ছিল, ওর সাথে কেন আমার এত দূরত্ব, কেন ওকে আমি ভালোবেসে বলতে পারি না। কেন এমন হয় সবসময় আমার ভালোবাসার মানুষগুলোকেই দূরে রাখতে হয়। অনেক দূরে তাদেরকে কষ্ট দিতে হয়। আমিও কষ্ট পাই, আরও কষ্ট পাই। ছোঁয়া। হুমম। এসো, এদিকে এসো। ওনার দিকে এগিয়ে গেলাম। উনি আমার কানে একটা ফুল গুঁজে দিল। এখানে আবার ফুল গাছ আছে। আমি হেসে দিলাম। দেখো, একটা নৌকা আছে, তুমি চাইলে তোমায় নিয়ে এই পানিতে নামতে পারি। না, আমার ভয় করে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বাসার উদ্দেশ্যে যাওয়া যাক। আরো কিছু সময় থেকে একটু বৃষ্টি আসুক। না, কাল বৃষ্টি তো ভিজে জ্বর হয়েছে, আর রিস্ক নিব না আমি, চলো বাসায় চলো। আচ্ছা। মন খারাপ করে। রোদ আমার মন খারাপ দেখে হেসে দিল। আবার নিয়ে আরবো, আরো 4 দিন আছে তো। ওর কথায় হেসে দিলাম আমি। তারপর রওনা হলাম বাসার দিকে। ওই আঙ্কেলরা আমাদের আসতে দিতে চাইছিল না, কিন্তু রোদ থাকলো না। বাসায় এসে দেখি কাপড়ে কাদা লেগেছে। তাই কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নিলাম। এখানে পথে ঘাটে বেশ বড় বড় ফুল গাছ। সব অসম্ভব সুন্দর। কৃষ্ণচূড়া বউ সাজেছ। আমার এই ফুলটা ভীষণ পছন্দ। একবার রোদের কাছে বায়ন করেছিলাম। রোদ আমাকে পুরো একটা গাছ এনে দিয়েছিল। ভয় পাবেন না, বড় না, মিনি সাইজের গাছ। ওটা এখনো আমার বেকনিতে আছে। আমার পছন্দ জন্য রোদের বাসা মানে এখন আমারও বাসা, সেখানে বাগানে লাল কমলা রঙের বড় বড় কৃষ্ণচূড়া গাছ আছে। প্রতিবার ফুলের সময় আমি বাগানে মনে হয় সারাটা দিন কাটিয়ে দেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম।
রোদ হাতে একটা বড় ডাল কৃষ্ণচূড়া ফুল নিয়ে হাজির। নিও তোমার জন্য। কি করে আনলেন? আছে কিছু গ্রামের ছেলে মেয়ে, ওরা পেরে দিল। ধন্যবাদ। পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। রোদ ওয়াশরুমে চলে গেল। আমি ফুলগুলোকে একটা জায়গায় রেখে বসলাম। বিছনায় মাথা দিতেই মাথায় কেমন অসহ্য ব্যথা শুরু করলো। 2 হাত দিয়ে চেপে ধরলাম। এমন তো আগে কখনো হয়নি, হুট করে মাথা ব্যথা কেন হচ্ছে এত তীব্র আকারে? পাশে থাকা পানি খেয়ে নিলাম। উফ, সহ্য হচ্ছে না, ভীষণ যন্ত্রণা হচ্ছে। তখনই রোদ বের হলো ওয়াশরুম থেকে। ছোঁয়াকে মাথা চেপে ধরতে দেখে ছোঁয়ার কাছে এগিয়ে যায় রোদ। কি হয়েছে ছোঁয়া? কোন সমস্যা? আমার না ভীষণ মাথা ব্যথা হচ্ছে রোদ, সহ্য হচ্ছে না। ছোঁয়ার এমন কণ্ঠ শুনে রোদ বিচলিত হয়ে পড়ল। তুমি বালিশে মাথা দেও। রোদ ছোঁয়ার মাথাটা বালিশে উঠিয়ে দেয় আর আলতো হাতে ছোঁয়ার মাথা টিপে দিতে থাকে। রোদের মাথায় এভাবে টিপে দেওয়ার কারণে ছোঁয়ার বেশ আরাম লাগছে। ছোঁয়া চোখ বন্ধ করে রোদের কোমর পেঁচিয়ে ধরে ঘুমের দেশ পাড়ি দেয়। ছোঁয়া যখন গভীর ঘুমে, তখন রোদ ছোঁয়ার হাত ছাড়িয়ে ওকে জড়িয়ে ছোঁয়ার পাশে শুয়ে পড়ে। রাত 8টা। ঢাকা শহরে। রুমের মধ্যে অগোছালো ভাবে বসে আছে বর্ষণ। একটা মেয়ে বর্ষণের দিকে এগিয়ে এসে ওর অগোছালো চুলগুলো গুছিয়ে দিতে লাগলো। বর্ষা, প্লিজ, এখন এগুলো ভালো লাগছে না। বর্ষণ। কেন বর্ষণ, কি হয়েছে? আমি কি কোন ভুল করেছি? বর্ষা, তুমি কেন ভুল করবে? আমার ভালো লাগছে না, কি জানি। ছোঁয়া কেমন আছে? ছোঁয়ার কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়ছো। কি অবস্থা করেছো শরীরের? সারাদিন এভাবে অগোছালো জীবন যাপন করো, এগুলো করলে কি ছোঁয়া ভালো হয়ে যাবে? ছোঁয়া আমার একমাত্র বোন বর্ষা। ওর হাতটা যখন ধরেছিলাম তখন আমি প্রথম মায়ের স্পর্শের কথা মনে করেছিলাম। ও ঠিক আমাদের মায়ের মতো যেন বর্ষা। ও যে আমার ছোট্ট একটা বোন তা বুঝিনি কখনো, সবসময় বড়দের মতো শাসন করত। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। কি জানি রোজ সেদিন আমায় কেন তুলে নিয়ে গেছিল। নিশ্চিত কি ওকে ছোঁয়া আমার হাত ধরে ছবি দিয়েছিল। কিন্তু তুমি তো জানো বর্ষা ও আমার বোন। এই কথা আমি না রোদকে বলতে পারছি না, ছোঁয়ার থেকে দূরত্ব সইতে পারছি। আমার ছোঁয়াটা কেমন আছে তা খোদাই জানি। বর্ষা বর্ষণের ঘাড়ে হাত দেয়। প্লিজ বর্ষণ, এভাবে ভেঙে পড়ো না। তোমাদের সিচুয়েশন আমি বুঝতে পারছি, আমি বুঝতেছি সবকিছু। কিন্তু কি করবো বলো, সৃষ্টিকর্তা যা চায় তাই তো হয়। আমার বিশ্বাস হয় ঠিক আছে, রোদকে অনেক ভালো লাগছে। তুমি রোদকে চিনো না বর্ষা, ও আমাকে যেদিন তুলে নিয়ে গেছিল ওই দিন আমি বুঝে গেছিলাম ছোঁয়ার সাথে কেউ আমাকে বাজেভাবে উপস্থাপন করেছে। কিন্তু কেউ কি বুঝতে দেওয়া যাবে না ছোঁয়া আমার বোন। আমি কেমন ভাই বর্ষা নিজের বোনের সাথে হওয়া অন্যায় ঠেকাতে পারছি না। বর্ষণ, একটা সময় আসবে যখন তুমি সব ঠেকাতে পারবে, প্লিজ এখন মন খারাপ করো না। বুঝতে পারছি না বর্ষা, আমার বোনটাকে আমি কি করে এই বিপদ থেকে রক্ষা করব। আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বর্ষণা বর্ষার হাতে চুমু খায়। তোমার জন্য আমার জীবন একটু ইজি হয়ে গেছে। তুমি তো আমার সব। বর্ষণ, আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই। ছোঁয়া ঘুমোচ্ছে। বন্ধ চোখে ছোঁয়াকে কি অসম্ভব মায়াবী লাগছে তা বোঝানোর ক্ষমতা রোদের নেই। ছোঁয়া রোদের বুকের মধ্যে লেপ্টে আছে। কি মায়াবী ছোঁয়া। রোদের কাছে আজও সবটা কেমন অদ্ভুত। ছোঁয়া কি করে অন্য কারোর সাথে রিলেশনে জড়াতে পারে? রোদের যেন বিশ্বাস হয় না এই মেয়েটা তাকে ধোঁকা দিতে পারে। মেয়েটা যে ওকে খুব ভালোবাসে। ছোঁয়া রোদের বুকে ঘুমালেই রোদের কলারটা চেপে ধরে এক হাত দিয়ে। বাচ্চারা যখন কারোর কোলে ওঠে তখন এমন যার কোলে ওঠে তার জামা কাপড় আঁকড়ে ধরে যেন ছেড়ে দিলে পড়ে যাবে। ছোঁয়া ঠিক তেমন করে রোদকে আঁকড়ে ধরে। ছোঁয়ার এই ছোট্ট ছোট্ট কাজ রোদের ভীষণ ভালো লাগে। ভালোবাসার মানুষের সব কাজই ভালোবাসার চোখে ভালো লাগে, কিন্তু এই বাচ্চামিগুলো ছাড়া রোদের জীবন যে অপূর্ণ। রাত 11টা। রোদ ছোঁয়াকে আলতো করে ডাকছে। ছোঁয়া, ছোঁয়া, ওঠো। ঘুম। ঘুমের ঘড়ি। উঠো ছোঁয়া, ভাত খেতে হবে। উহু, আপনিও ঘুমান। ঘুমের ঘড়ি। রোদ ছোঁয়ার কথা শুনে হেসে দেয়। আরে ওঠো ছোঁয়া। রোদ টেনে ছোঁয়াকে ওঠায়। কি ঘুম ঘুম চোখে।
ছোঁয়ার চুলগুলো সামনে এসে এলোমেলো হয়ে আছে। রোদ সেগুলো গুছিয়ে কানে গুঁজে দিল। ভাত খেতে হবে, তারপর ঘুমাবে। এখন ইচ্ছে হচ্ছে না। হবে, উঠো উঠো। রোদ ছোঁয়াকে পাতকুলে করে টেবিলে নিয়ে আসে। যাও, বেসিন থেকে ফ্রেশ হয়ে নেও। ছোঁয়া দুলতে দুলতে বেসিন পর্যন্ত যায়। 16 মাসে বছর কাটিয়ে ফ্রেশ হয়ে টেবিলে আসে। ছোঁয়ার ঘুম পেলে ওইটাই করে, ওর ঘুমের মাঝে কিছুই হুঁশ থাকে না। খানার খেয়ে নেও। এখন এগুলা হাত দিয়ে খেতে হবে? ছোঁয়ার প্রশ্নের মানে বুঝতে পেরে রোদ এসে ছোঁয়ার মুখে খাবার ধরল। ছোঁয়া বাচ্চাদের মতো রোদের হাতে খেয়ে নিল। খাবার শেষে রোদ ছোঁয়াকে নিয়ে রুমে আসে। এবার ঘুমাও। কিন্তু এবার তো ঘুম আসবে না, ভেঙে গেছে। তো কি করতে হবে? ঘুরতে নিয়ে যাবেন? কিছুটা ভয় ভয় পেয়ে। এই রাতে কই? গ্রামের রাস্তা ধরে হাঁটতে ভালোই লাগবে রাতের বেলায়। রোদ আমার আবদার শুনে অবাক। এখন এই রাতে? চলুন না। আমার মুখের হাসি দেখে রোদ সেটাকে ফেলতে পারল না। আমাকে নিয়ে বের হলো গ্রামের রাস্তায়। ফুরফুরে শীতল বাতাস। আমি আর রোদ। আমার মাথাটা রোদের কাঁধে। চুপচাপ নিঃশ্বাস নিচ্ছি শুধু। রোদ, ঘুম। আমার আপনাকে কিছু বলার আছে। কি? এদিকে বসুন। আমরা একটা গাছের তলায় বসলাম। কিছু সিরিয়াস। আমার আজ আপনাকে অনেক কিছু বলার আছে। বলো। আমি কে জানেন? আমার পরিচয় কি? আমি যে এতিম, আমার বাবা মা কে ছিলেন? এখন এসব প্রশ্নের কোন মানে নেই। আছে। আমি আরিফ খান আর গণিকা খানের দুই মাত্র সন্তান। আমার বড় ভাই বর্ষণ খান। আমার কথা শুনে রোদের মুখের অবস্থা পুরোটাই পাল্টে গেল। আমি ওর দিকে তাকালাম। হ্যাঁ, যে মেয়েটা আর ছেলেটাকে আপনি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন মারবেন বলে। আমরাই সেই দুইজন। বর্ষণ আমার আপন ভাই, এই কথা আমি জানতাম না। আপনি চলে যাবার দিন ওর সাথে আমার দেখা। একটা কোট দিয়েছিল আমাকে। সেটা ফেরত দিতেই ওর সাথে আমার দ্বিতীয়বার দেখা। অতীত। এই বর্ষণ নামক ছেলেটার কোট আমার কাছে কি করবো এটার? তাকে তো দিতে হবে। কিন্তু খোঁজ কি করে পাবো? সব ভাবতে ভাবতে হুট করে ফোনটা বেজে ওঠে। অচেনা নাম্বার থেকে এই সময়কে ফোন করলো। ছোঁয়া ভাবতে ভাবতে ফোন তুলে। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। আমি বর্ষণ বলছি। বর্ষণ, আচ্ছা, আপনার কোডটার জন্য ধন্যবাদ। আপনাকে ওটা ফেরত দিব কি করে? কাল দেখা করুন। কোথায়? ক্যাফেতে। আচ্ছা। ছোঁয়া ফোনটা রেখে দেয়। পরের দিন সকালে ছোঁয়া সময় মতো ক্যাফেতে পৌঁছে যায়। টানা 3 দিনের বৃষ্টি শেষে সবে রোদ বের হলো। চারিদিকে পানির উপর আলোতে চিকচিক করছে পরিবেশ। বর্ষণ পিছনে থেকে ছোঁয়াকে ডাক দেয়। ছোঁয়া পিছনে তাকিয়ে ছোট্ট একটা হাসি দেয়। বর্ষণ ছোঁয়ার সামনে আসতে ছোঁয়ার ব্যাগে থাকা কোটটা বর্ষণকে দেয় আর বর্ষণ সেটা গ্রহণ করে। এভাবে তাদের সম্পর্কে শুরু হয়। বর্ষণ ছোঁয়াকে বরাবর ছোট বোনের মতো দেখত, ছোঁয়া বর্ষণকে ভাইয়ের মতো। রোদের অপূর্ণতাকে বর্ষণ বুঝতে দেয়নি, সবসময় ভাইয়ের মতো আগলে রেখেছে। 5 মাস পর ছোঁয়া বসে আছে কলেজের বাইরে একটা ছাউনির তলায়। দূর থেকে দেখা যায় বর্ষণ দৌড়ে আসছে। ছোঁয়া বর্ষণকে এভাবে দৌড়াতে দেখে ভয় পেয়ে যায়। কিছু হলো না তো? ছোঁয়া উঠে দাঁড়ায়। বর্ষণ ছোঁয়ার দিকে এগিয়ে ছোঁয়াকে হুট করে জড়িয়ে ধরে। ছোঁয়া হুট করে এ বিষয়টাকে সহ্য করতে পারে না, বর্ষণকে জোরে ধাক্কা দেয়। বর্ষণ ছিটে আবার ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়া। বর্ষণের চোখের কোণে পানি চিকচিক করে। কি সমস্যা? তুই জানিস তুই কি? মানে কি? তুই আমার বোন, আমার একমাত্র বোন। কি বলছেন ভাইয়া? এগুলো কিছুই বুঝতে পারছি না আমি। তুই আমার বোন। আমরা দুজন ভাই বোন, তুই একদম এতিমগ্রস্ত, আমি আছি। বাবা আরিফ খান আর মা কণিকা খান। ছোঁয়া বর্ষণের মুখে বাবা মায়ের নাম শুনে আকাশ থেকে পড়ল। কি?
দেখ পিচ্ছি কলের ছবি, যখন তুই অনেক ছোট আমিও আছি। আমি ছবিটা দেখে পুরোই পাথর হয়ে গেলাম। এমন ছবি আমার কাছেও আছে, ঠিক যেন এর কার্বন কপি। এই ছবিটাকে তো আমি আমার বাবা মা আর ভাই হিসেবে চিনতাম। হ্যাঁ, এটাই আমার কাছেও আছে। আমাদের বাবা মায়ের মৃত্যুর আগে ওরা দুইটা ছবি আমাদের দুজনের সাথে দিয়ে দেয়। ওদের মৃত্যু কি করে? ছোঁয়ার তোর ভালোবাসা আমাদের সব থেকে বড় শত্রু। মানে, আমার মা বাবাকে রোদে দাদা হত্যা করেছে। সেদিন হয়তো আমিও মারা যেতাম, কিন্তু মা বাবা খুব কষ্টে আমাকে বাঁচিয়ে রেখেছে। কি বলছেন ভাইয়া? ঠিকই বলছি। প্রায় 20 বছর আগের কথাতে, তখন মায়ের কোলে আমার বয়স 5-6। আমার বাবা মা ছিলেন সাংবাদিক। তারা রিপোর্ট করতে করতে চৌধুরী বাড়ির একমাত্র জালের সম্পত্তি, যে সমস্ত ডকুমেন্টস আছে সবকিছু জব্দ করে। এদিকে রোদের দাদা সেটা জানতে পেরে মা বাবাকে প্রথম বলে সেটা দিয়ে দিতে, কিন্তু সেটা দেয় না তারা। হয়তো এটাই ভুল ছিল। সেগুলো না দেওয়ায় মা বাবাকে নির্মমভাবে মেরে ফেলে। সেদিন বাসায় মা আমাদের নিয়ে পেছনে দরজায় এসেছিল। আমার পকেটে একটা ছবি আর তোর বুকে একটা ছবি দিয়ে তোকে আমার কোলে তুলে দিয়েছিল। আমি তোকে বেশি সময় রাখতে পারিনি। রাস্তায় একটা আন্টি ভেবেছিল হয়তো আমি শিশু চোর, তাই তোকে আমার থেকে কেড়ে নিয়ে গেছিল। তখন থেকে তুই একা, আমি একা। আমি যে পরিবারের সন্তান হিসেবে বড় হয়েছি, আমাকে ওরা খুব ভালোবাসে। আজ এই পর্যন্ত আমি প্রতিষ্ঠিত হয়েছি তাদেরই জন্য। কিন্তু আজ এই সব কথা আমি সূত্র ধরে ধরে জানতে পারলাম। ভাইয়ারে রোদ তাহলে আমাদের কেন ভুল বুঝবে? দোষ তো ওর দাদার। না রে বোন, রোদ তার দাদার কাছে পণ করেছে আমাদের দুজনের একজনকে পেলেও সে অবস্থায় সে জায়গায় যাতে আমাদের মৃত্যু হয়। কেন? কারণ বাবাকে মেরেছিল ওরা আগে। বাবার মৃত্যুর সময় আমি মাত্রই লুকিয়েছিলাম। তখন বাবা বলেছিল, আমাকে মেরে দিয়ে ভাবিস না সব কালো কাজ লুকিয়ে যাবে। আমার দুই সন্তানের কাউকে আল্লাহ বাঁচিয়ে রাখবে এবং তাদের হাত ধরে তোর শাস্তি হবে। তোর সন্তানদের বাচ্চা দিলে তো। কিন্তু যখন রোদের দাদা আমাদেরকে পায় না, তখন বুঝতে পারি সত্যি কিছু হয়েছে। আমরা পালিয়েছি। তখন সে তার ভালোবাসার রোদকে তৈরি করে, শুধুমাত্র যেদের কারণে আমাদের দুজনের একজনকে সামনে পেলে রোদ সেখানে মেরে দিতে বাধ্য, কারণ রোদ ওয়াদাবদ্ধ এবং ওর দাদার কসম কেটে শপথ নিয়েছে। এগুলা কি করে জানলে ভাই? দেখ রোদ গত 15 বছর যাবৎ আমাদের খুঁজতেছে, এগুলো তার প্রমাণ। বর্ষণ কিছু কল রেকর্ড আর ছবি দেখায়। ছোঁয়ার আর বুঝতে বাকি রইল না হচ্ছেটা কি। ভাই এবার কি করব? জানি না বোন, খবরদার তুই রোদকে তোর পরিচয় দিবি না। বর্তমান সেদিন ভাইকে জড়িয়ে হুহুদ কেঁদেছিলাম। সেই ছবিগুলো তোমার কার তোমাকে দিয়েছে রোদ। রোদ আমার ভাই, আর আমি জানি তোমার সাথে আমাদের মোকাবেলা কখনো সম্ভব না। তাই আমি তোমার সামনে বসেছি, এতদিনের ভালোবাসার এইটুকু দাম দিয়েও আমার ভাইকে ছেড়ে দেও। আমার কথা শেষ হতে হঠাৎ রোদ আমাকে জড়িয়ে একটা চড় দিয়ে দিল। আমি ছিটক রাস্তায় পড়লাম। পিজের কারণে হাত ছুলে গেল। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকালাম। মিথ্যা কেন বলছো ছোঁয়া? আমার দাদা যান কখনো এমন করতে পারে না। তোমার মা বাবা খুনি ছিল, আমার মা বাবাকে মেরেছে। যার জন্য আমি খুঁজে বেড়াচ্ছি তোমাদের। আমার মা বাবার খুনের শাস্তি দিব বলে। না, তুমি ভুল বিশ্বাস করো। আমার মা বাবা সাংবাদিক ছিলেন। তোমার দাদা জানেন অনেক কালো কাজের ব্যবসা আছে, উনি শিশুও পাচার করেন। ব্যাস। আর একটা কথাও বলবে না তুমি ছোঁয়া। রোদ আমাকে বিশ্বাস করো। না করি না বিশ্বাস? আমার দাদা জানের সম্পর্কে তোমাকে এগুলো বলার সাহস কে দিয়েছে? রোদ আমাকে বিশ্বাস করো। বাসায় চলো। রোদ আমাকে কিছু বলতে না দিয়ে বাসায় নিয়ে এলো। বাসায় এনে ঠাস করে ফ্লোরে ছুঁড়ে মারলো। আমি থুবড়ে গিয়ে মাটিতে পড়লাম। ব্যথা পেলাম প্রচুর। রোদ আমার কাছে এসে দাঁড়ালো। তুমি আমার দাদা জানের সম্পর্কে আর একটাও বাজে কথা বলবে না, আমি বলে রাখলাম। কিন্তু রোদ বিশ্বাস করো, বর্ষণ নামের ওই ছেলেকে আমি দেখে নেব। ও নিশ্চিত তোমায় খুব বাজে ভুল বুঝিয়েছে। কথাটা বলে ও হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। হে আল্লাহ, আমি যা ভয় পেয়েছিলাম তাই হলো। এবার কি করব? ভাইয়ার কোন ক্ষতি করে দিলে আমি মরে যাব। কি করব? ভাবতে ভাবতে রোদ বের হলো। আমি তখনও মেঝেতেই বসেছিলাম। রোদ আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বেরিয়ে গিয়ে শুয়ে পড়ল।
আমি ধীরে ধীরে উঠে বারান্দায় চলে গেলাম। আবার সেই মিষ্টি বাতাস, গ্রামের মোমো করা পরিবেশ, এত ভালোবাসা, এত বিশ্বাস কিছুই আটকাতে দিল না। রোদের বিশ্বাস হলো না আমাকে। ওর দাদা জানকে সব বলে দিলে সত্যি আমাকে তো মারবেই, আমার ভাইয়াটাকে ছাড়বে না। ভাইয়ের কথা ভাবলে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাইয়াকে কি করে বাঁচাবো? আমি নিরুপায়। ভাইয়ার সাথে একটু কথা বলতে হবে, ওকে জানিয়ে যদি কিছু করা যায়। কিন্তু কি করব? হে আল্লাহ, আমাকে রক্ষা করো। চোখ বন্ধ করতে চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি বেয়ে পড়ল। হঠাৎ মনে হলো কেউ আমাকে কোলে তুলেছে। হুট করে পড়ে যাওয়ার ভয়, হাতের কাছে যা পেলাম তাই আঁকড়ে ধরলাম। তারপর তাকালাম, রোদ আমাকে তুলেছে। কিন্তু কেন? অবাক হলাম। ও আমাকে তুলে বিছানায় নিয়ে গেল। কি ভাবছিলা ওখানে দাঁড়িয়ে? কি করে পালানো যায়? তার হচ্ছে না, তোমায় আমি পালাতে দিব না। সারা জীবনের জন্য বেঁধে রাখবো। আমি না রাখলেও আমাদের অনাগত সন্তান বেঁধে রাখবে। তুমি আর যাই করো, এই রোদকে ত্যাগ করতে পারবা না। তুমি চাইলেও না। না চাইলে তো ভালোই। তোমায় আজ থেকে সারা দিনের জন্য বাধা করে রাখার ব্যবস্থা করবো আজ। আমি ওর দিকে রসগোল্লা চোখ দিয়ে তাকিয়ে আছি। ও কি পাগল হয়েছে কি বলছে এগুলা? আরে আজব, আমি কি পালাতে চাইছি নাকি পালানোর কথা ভাবছি? বাইরে ভারী বর্ষা, বৃষ্টির বেগ বেড়ে চলেছে। শীতল বাতাসের আনাগোনা, চারিদিকে থমথমে পরিবেশ। মিষ্টি ঠান্ডায় সবাই ঘুম, সব ঘরের লাইট বন্ধ। প্রচন্ড গরমের পর যখন বৃষ্টি হয় তখন এতটা আরাম লাগে যে সবাই ঘুমিয়ে যায়। এই থমথমে সুন্দর পরিবেশে রোদ ছোঁয়ার ভালোবাসাকে আজ সত্যিকার পূর্ণতা দিল রোদ। সকালে বৃষ্টির পর ছিকছিক কাচের মতো স্বচ্ছ আলো বের হয়েছে। চারদিকে সুন্দর আলো তো আলোকিত। ছোঁয়ার মুখে আলোর ঝলকানি পড়তে ছোঁয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে নিজেকে রোদের বাহুডোর আবদ্ধ দেখতে পাই। ওর হাতের বাঁধন আলাদা করার চেষ্টা করি, কিন্তু ফলাফল শূন্য, সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তার মানে কি ও জেগে? আমি আরো একটু নড়তেও হুট করে আমার ঘাড়ে কামড়ে দিল। আমি ব্যথায় বলে উঠলাম, আমার ঘুম হয়নি, নড়ছ কেন? আমি উঠবো। না ঘুমাবে, চুপচাপ ঘুমাও। আল্লাহ। ছোঁয়ার রাত তুলো না। কথাটা বলে সে আবার ঘুমলো। বাও মহাশয় ঘুমোবেন আর আমি তার বুকের মধ্যে শুয়ে থাকবো। এমনি তো দরকার। ঘুম তো নয়, ধন যত সব। অসহ্যকর। ধুর, ভালো লাগে না। চোখ বন্ধ করে নিলাম আবার না চাইতেও। এদিকে বর্ষণ ছোঁয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ছোঁয়ার অবস্থা ঠিক কেমনটা বুঝতে পারছে না। বর্ষা চেষ্টা করছে সবসময় বর্ষণের সাথে থাকার, কিন্তু জেনে শুনে বন্দি রাক্ষস গুহায় রাখার পর পৃথিবীর কোন ভাইয়ের চোখেই ঘুম থাকবে না। বর্ষণ জানে ছোঁয়া যদি কখনো ভুল করে সত্যি রোদকে বলে, রোদ তো বিশ্বাস করবেই না, উল্টে তার বোনটার উপর টর্চার করবে। ছোঁয়া বলেছিল ভাইয়া আমার বিশ্বাস, রোদ আমার কথা বুঝবে। কিন্তু রোদ যে তার দাদা জানকে ভীষণ বিশ্বাস করে এটা ছোঁয়া বুঝতেছিল। বর্ষণের মাথায় শুধুমাত্র একটা কথা, ছোঁয়া কখনো এ কথা রোদকে বললে রোদ ওকে তো মেন্টালি ফিজিক্যালি টর্চার করবেই, সাথে বর্ষণকে হয়তো ছেড়ে দিবে ছোঁয়ার জন্য। কিন্তু এ কথা রোদ তার দাদাকে বললে বর্ষণকে তো মারবে, বর্ষাকে ছাড়বে না। ছোঁয়া তো দূরে থাক, রোদকে না জানিয়ে ছোঁয়াকে মেরে দিবে। এই কথা বর্ষণ খুব ভালো করে জানে। ওরা এতটাই প্রভাবশালী যে ওদের কোন বিচারই হবে না। যদি হতো তবে তাদের মা বাবা খুনের বিচারটাই আগে হতো। বর্ষণের ভাবনায় ছেদ ঘটিয়ে বর্ষার আগমন। কি করছো? কিছু না। তোমার মুখটা সবসময় উদাস কেন থাকে বর্ষণ? তুমি তো সবই জানো বর্ষা। হ্যাঁ সব জানি আমি, কিন্তু তুমি এভাবে কেন ভেঙে পড়ছো? আমি তো আছি তোমার পাশে, আমার বিশ্বাস ছোঁয়া রানীর কিছু হবে। রোদ আর যাই করুক ছোঁয়াকে ভীষণ ভালোবাসে। আমার চিন্তা সব জায়গায় বর্ষা, তোমাকে নিয়ে, ছোঁয়াকে নিয়ে, সবাইকে নিয়ে। আমার খুব স্ট্রেস লাগছে বর্ষা। আল্লাহ, এত চিন্তা করো তার উপরে ঠিকমতো খাও না, তোমার প্রেশার সবসময় লো থাকে। দেখি এখন মেপে দেখি। বর্ষা বর্ষণের প্রেশারটা মেপে অবাকই হয়। সত্যি ভীষণ কম।
বর্ষণের মুখ দেখে বোঝা যাচ্ছে ও কতটা চিন্তা করছে। বর্ষা গিয়ে ডিম আর দুধ নিয়ে আসে। জোর করে সেটা বর্ষণকেই খাইয়ে দেয়। ভালোবাসার মানুষরা আর এমন অবস্থা কেউ দেখতে পারে না। সকাল না দুপুর 12টা বাজে। মহাশয়ের ঘুম ভাঙতে সে আমাকে ছেড়ে দেয়। এতটা সময় শুধুই আটকে রেখেছিল। উঠে গোসল সেরে একটা গোলাপি রঙের শাড়ি পরলাম। আমি শাড়ি পরে বেরিয়ে এলাম। আয়নার সামনে চুলগুলো আঁচড়াচ্ছি। বেলকনি থেকে ছোঁয়াকে দেখা যাচ্ছে। গোলাপি রঙের শাড়িটা ওর উপর বেশ ফুটেছে। বউ বউ লাগছে। ছোঁয়ার এই সৌন্দর্য আরো বাড়িয়ে দেখ রোদের চোখ। কারণ রোদ ছোঁয়াকে ভালোবাসে। ভালোবাসা চোখ দিয়ে তুমি যাকে দেখবে সে পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর মানুষটি। ছোঁয়া রোদের কাছে রোদের হুড়পাড়ি। এই হুড়পাড়ি যে এত সুন্দর, এত মায়া তার মুখে, এত মমতা তার বুকে, এটা আসলে শুধু রোদ উপলব্ধি করতে পারে। রোদ তো ছোঁয়াকে দেখতে দেখতে সারা জীবন কাটিয়ে দিতে রাজি। রোদ যখন ছোঁয়াকে দেখে তখন পাশ থেকে কেউ ওর হুঁশ না ফেরালে ওর হুঁশ ফিরে না। ঠিক এতটা ভালোবাসে সে ছোঁয়াকে। চুল আঁচড়াতে আঁচড়াতে মনে পড়লো ওই বাসায় তোকে নেই, খাবার রান্না তো আমাকে করতে হবে। দেখো কি পাজি লোকের সাথে আমার বিয়ে হয়েছে, শুধু এই 12টা পর্যন্ত টেনে বিছানায় রাখার কোন মানে আছে? হ্যাঁ। চিরুনিটা হাত থেকে রেখে বাইরের দিকে পা বাড়ালাম। ছোঁয়াকে নড়তে দেখে রোদের হুঁশ আসলো। ছোঁয়া রুম ঠেলে বেরিয়ে গেল। এদিকে রোদ রুমে এলো। সেও ওয়াশরুমে চলে গেল। সকালে খাবার রান্না করছি। রান্নার কাজ করছি আর ভাবছি রোদ আমাকে সত্যি একটু বিশ্বাস করলো না। ওর কি মনে হলো আমি সবটা ওকে মিথ্যা বললাম? কিন্তু কেন ওর এমন মনে হলো? ও কি তাহলে আমাকে ভালোই বাসে না? ভালোবাসলে ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয়। কিন্তু না, হার ভাবতে পারছি না। আমাকে এখন যে করে হোক ভাইয়ের সাথে কথা বলতে হবে। ভাইয়ের সাথে কথাটা বলতে পারলে কিছু হবে না। আমি একটা রান্না চাপিয়ে দিই। দৌড়িয়ে বাসার থাকা টেলিফোনের কাছে গেলাম। আমার ফোনটা সে বিয়ের দিন রাগে রাগে রোদ পুকুর পুকুর করে ছেড়েছিল। পরে আর পরিস্থিতি চাপে সময় পরিবর্তনে রোদকে বলা হয়নি। বলবো কি করে যা হচ্ছে বিগত কিছুদিন। ভাইয়ার নাম্বার ডায়াল করলাম। কিছু সময় রিং হবার পর ভাইয়া ফোন ধরল। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কে ছোঁয়া? হ্যাঁ রে ভাইয়া। কেমন আছিস তুই? বোন কই আছিস শোনা আমার? ভাইয়ারে রোদ আমাকে বিশ্বাস করে নাই। মানে তুই ওকে সব বলেছিস? হ্যাঁ। কেন বলছিস ছোঁয়া? আমি জানতাম ও বিশ্বাস করবে না। ভাইয়া তুই বর্ষাকে নিয়ে দেশের বাইরে চলে যা প্লিজ। কে দে? আমি তোকে ফেলে কোথাও যাবো না, ওরা তোকে মেরে দিবে। ভয় পেয়ে দিলেও কোন সমস্যা নাই, তোরে আমার কসম লাগি তুই বর্ষাকে নিয়ে চলে যা। কে দে? তুই এটা কি করলি ছোঁয়া? কসম কেন দিলি? হতবাক হয়ে হ্যাঁ ভাইয়া তুই চলে যা, রোদের হাতের কাছে তুই পড়লে তোকে মেরে দিবে। আর ওর দাদা জানকে জানালে তো সব শেষ। আমার চিন্তা করিস না, তুই সবসময় ভাববি আমি যেখানে আছি ভালো আছি। তোকে আমি কসম দিচ্ছি তুই না দিলে আমার মরা মুখ দেখবি। ছোঁয়া, হতাশ হস না ভাই, আমি সবসময় প্রাণ নিয়ে না পারি মন দিয়ে তোর সাথে থাকবো। যদি কখনো দেখিস আমার কোন ফোন 1 মাসের মধ্যে আসতেছে না, তখন বুঝিস তোর বোন আর নেই। তুই এখনই রেডি হবি এখনই। কথাটা বলে ফোনটা কেটে কান্না করতে লাগলাম। খুব কষ্ট হচ্ছে আমার। ভীষণ কষ্ট হচ্ছে। কেন এত কষ্ট হচ্ছে জানি না। পৃথিবীতে মৃত্যুর থেকে বড় সত্যি হয়তো কিছু নেই। আজ সেই সত্যির মুখোমুখি হতে তবে কেন এত কষ্ট? এই দুনিয়ার মায়াতে জড়িয়ে গেছি। ভাইয়ার সাথে কাটানো শেষের একটা বছর সত্যি ভালো ছিল। রোদ আমার জীবনে আসায় ওর সাথে প্রতিটি মুহূর্ত আমার জন্য সুখের ছিল। পৃথিবীর সব সুখ আমাকে দিয়েছে ও। কিন্তু চট বড্ড ভয় হচ্ছে। হয়তো আমি বুঝতে পারছি আর সময় নেই। বর্ষণের চোখ দুটো লাল হয়ে আছে। হাতে ফোনটা নিয়ে সেভাবে বসে আছে। বোনের বলা প্রতিটি কথা বুকের মধ্যে হাজারটা চাকু ঢুকিয়ে দিয়েছে বর্ষণের। কি করবে কি না করবে কিছুই বুঝতে পারছে না সে। বোন কেন কসম দিল? কি দরকার ছিল? বর্ষা বর্ষণের কাছে এসে ওর ঘাড়ে হাত দেয়।
এত সময় সব কথায় বর্ষা শুনেছে। ফোনটা লাউডে ছিল। বর্ষার ছোঁয়া পেয়ে বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরে আর শব্দ করে কেঁদে দেয়। তা দেখে বর্ষাও কেঁদে দেয়। কি বলে সান্ত্বনা দিবে বর্ষণকে সে নিজেও জানে না। রান্না শেষ করে হাত মুখ ধুয়ে মুছে নিলাম। রোদ এলো, আমার পাশে দাঁড়ালো। আমি ওর দিকে তাকাতে আমার কোমর জড়িয়ে নিল। আমি ডেবরের চোখে ওর দিকে তাকিয়ে আছি। ওর মতিগতি বোঝার চেষ্টা করছি। মনে পড়ে ছোঁয়া, আমাদের প্রথম দেখার কথা। ওর কথা আর চোখের দিকে তাকিয়ে আমার মনে পড়ে গেল আমাদের প্রথম দেখার কথা। 5 বছর আগের কথা। আমি ক্লাস 10-এ পড়ি। অতীত। বৃষ্টির দিনে বান্ধবী বর্ষার সাথে ছোঁয়া। বিশেষ দ্রষ্টব্য, এই বান্ধবী বর্ষাই কিন্তু বর্ষণের স্ত্রী। হেঁটে বাসায় ফিরছে স্কুল থেকে। ছোঁয়া এই বৃষ্টির রাস্তা দিয়ে লাফাতে লাফাতে হাঁটছে। তা দেখে বর্ষা বলল, কি রে, কি সমস্যা তোর? পিছনে ফিরে হাঁটছিস কেন? পড়ে যাবি তো। না পড়বো, না পড়লে আমার বর ধরবে। কথাটা বলতে না বলতে ছোঁয়া পিছনে থাকা কিছুর সাথে ধাক্কা খেয়ে যেই না নিচে পড়বে। বর্ষা এগিয়ে আসতে আসতে ছোঁয়াকে কেউ ধরে বসে। ছোঁয়া ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিন্তু কিছু সময় পর বুঝতে পারে ওকে কেউ ধরেছে, যার জন্য ও নিচে পড়েনি। যাক বাবা, এবারের মতো কোমরটা বেঁচে গেছে। এই রাস্তায় পড়লে একে কোমর 2 কাটা ছেঁড়া ফ্রি। ধীরে ধীরে চোখ মেলে তাকায় ছোঁয়া। একটা লম্বা উজ্জ্বল ফর্সার মতো করে একটি ছেলের বুকের মধ্যে লেপ্টে আছে ছোঁয়া। ছোঁয়া নিজেকে সামনে সরে আসে। ছেলেটি হাত দুটো বুকে বেঁধে ছোঁয়ার দিকে তাকায়। রাস্তা দিয়ে এভাবে নাচানাচি করবে আর বলবে পড়ে গেলে আমার বর ধরবে। ভালোই বুদ্ধি। দেখুন, আমি সরি খেলা করিনি। আর আপনি এগুলো কি করে শুনলেন? আপনি কি আমাদের ফলো করছেন? যাও বাবা, তোমাকে এই বিপদ থেকে বাঁচালাম আর তুমি কই ধন্যবাদ দিবা তা না আচার বিচার শুরু করেছো। প্রথমত আমি আপনাকে চিনি না, আপনি আমায় তুমি করে কেন বলছেন? এই দেখো, তুমি তো বললে পড়ে গেলে আমার বর ধরবে। তো পড়ে গেলে ধরলাম, আমি হলাম তোমার বর নাকি? ছেলেটার কথা শুনে বর্ষা আর ছোঁয়া দুজনের চোখ রসগোল্লা হয়ে গেছে। কি বলে কি এই ছেলে? এই ছেলে, এই মুখ সামলে কথা বলুন। কি আজব কথা বলছেন আপনি? এই বর্ষা, চল তো। ছোঁয়া পাশ কাটিয়ে চলে আসতে গেলে ছেলেটি ছোঁয়ার হাত ধরে বসে আর নিজের সাথে মিশিয়ে নেয়। পালিয়ে লাভ নেই, পারবা না আমার থেকে পালাতে। তুমি আমারই হবে, শুধুই আমার। ছোঁয়া জোরাজুরি শুরু করে নিজেকে ছাড়ানোর। কিছু সময় পর ছেলেটা ছোঁয়াকে ছেড়ে দেয় আর ছোঁয়া বর্ষাকে নিয়ে বাসার দিকে চলে আসে। ছেলেটা ছোঁয়ার যাবার দিকে তাকিয়ে থাকে। বর্তমান। ঠোঁটের উপর কিছু অনুভব হতে ভাবনা জগৎ থেকে বর্তমানে ফিরে দেখি। মহাশয় আমার উপর হামলা চালিয়েছে। এই ছেলে জীবনে শুধরাবে না। রোদ আমাকে জড়িয়ে ধরে বসে আছে। কেন আছে কে জানি। আমি চুপচাপ তার বাহুরও বাধা হয়ে আছি। হঠাৎ ওর কি হলো আমি জানি না। এমন ব্যবহার কেন করছে ও? সরি ছোঁয়া। কি হয়েছে? ছোঁয়া। আমি বুঝতে পারলাম ও কাঁদছে, কিন্তু কেন কাঁদছে তা বুঝতে পারছি না। আমি মুখ তুলে তার দিকে তাকাই। কি হয়েছে রোদ? ছোঁয়া, আমি জানতে পেরেছি কে অপরাধী। আমি বুঝতে পেরেছি সব। আমার দাদা জান তোমার মা বাবাকে মেরেছে। ওরাই তোমার মা বাবাকে মেরেছে। আমি কথা দিচ্ছি, আমি নিজে তোমার দাদায়ের জীবন রক্ষার দায়িত্ব নিলাম। এবং তোমার মা বাবার মৃত্যুর বিচার ও আমি দিব। রোদ, তুমি কেঁদো না। ভুল বুঝেছি ছোঁয়া, তোমার মেরেছি আমি এই হাত দিয়ে। ক্ষমা করে দেও আমাকে। এভাবে বলো না। কি বলবো আমি? দাদা জান আমাকে ছোট থেকে যা বুঝিয়েছে আমি সবসময় তাই বুঝেছি, সবসময় তার কথা শুনেছি। কিন্তু এখন আমার নিজেকে অসহায় লাগছে। কোন আশা নেই। সবকিছু ধোঁয়াশা হয়ে আসছে। তোমায় কেন এত কষ্ট দিয়েছি ছোঁয়া, বলতে পারো? রোদ। আমি রোদকে জড়িয়ে ধরলাম। ভালোবাসি তোমার, তোমার দেওয়া কোন আঘাত আমাকে ব্যথা দিতে পারবে না। আমি ভুল করেছি ছোঁয়া, আমাকে ক্ষমা করো তুমি। রোদ, তুমি যা করেছো না জেনে করেছো। আমি তোমার সাথে আছি, থাকবো সব সময়।
আমি কেন তোমায় কষ্ট দিয়েছি ছোঁয়া? আবার সেই এক কথা কেন বলছো? সরি ছোঁয়া। রোদ আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমিও চুপচাপ ওর বুকের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছি। দিন কেটে সন্ধ্যা হলো। রোদ বসে আছে আমার পাশে। হঠাৎ কলিং বেলের শব্দ। আমি উঠে দরজা খুলতে অবাক। ভাইয়া বর্ষা দাঁড়িয়ে। আমি ভাইয়াকে জড়িয়ে ধরি। কেমন আছিস বোন? ভালো ভাই, তুই কেমন আছিস? ভালো। ওদের ভেতরে আসতে দেও। রোদের কথায় আমি ওদের নিয়ে ভেতরে এলাম। এবার পরিবার পূর্ণতা পাবে ছোঁয়া, আমরা সবাই একসাথে থাকবো। দাদা যান। দাদা যান ক্ষমা চাইবে, দেখো ছোঁয়া দাদা যান ছাড়, পৃথিবীতে আমাকে নেই, তুমি ওনাকে মাফ করে দিও। রোদ আমার হাত ধরে কথাটা বলল। আমি ভাইয়ের দিকেও তাকালাম। তখন দরজা দিয়ে দাদা জানের প্রবেশ। ছোঁয়া বর্ষণ, আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত, যদিও তোমার মা বাবাকে ফেরত দিতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ দিব, সত্যি আর কেন চাওয়া পাওয়া নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনি আমাদের সাথে থাকুন। বর্ষণ ভাইয়ের কথায় ওর দিকে তাকালাম। সত্যি আমার ভাইটা উদার মনের। রোদ বর্ষণ ভাইকে জড়িয়ে ধরল। রাতে। কাল ফিরে যাব আমরা ছোঁয়া। বাসায়। হ্যাঁ, আর কাল থেকে আমরা একসাথে থাকবো। তুমি জানো হাজার ঝড় ঝাপটা সবকিছুর ভেতর দিয়ে তবুও তোমায় ভালোবাসি। তবুও তুমি। সমাপ্ত।